বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। একাকী জীবন ঠিক কতটা অসহায় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কুঞ্জরিকা। সামান্য একটা কাজ জোগাড় করতে সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, তবুও কোনো গতি করতে পারছে না। আরুষের ছায়াতল থেকে বেরিয়ে এসেই আরুষের ছায়াতল থেকে বেরিয়ে এসেছে ঠিকই, কিন্তু আরুষবিহীন জীবন যে এতটাও সহজ নয় সেটা উপলব্ধি করতে পারছে। কান্নারা গলায় দলা পাকিয়ে আসছে, কিন্তু না, সে কাঁদবে না। শেষ নিঃশ্বাস অবধি লড়বে। মেয়েরা যে কেবল অন্যের উপর বোঝা হয়ে থাকে না, নিজেরাও আয় করে বাঁচতে পারে, সেটা সে প্রমাণ করেই ছাড়বে। এই সমাজের সবচেয়ে তুচ্ছ বস্তু ঠিক কতটা মূল্যবান সবার জানা প্রয়োজন। এই মুহূর্তে আব্বার বলা একটা কথা ভীষণ মনে পড়ছে গুঞ্জরিকার। জব্বার আলী বলতেন, সবসময় আমার কাছেই আবদার রেখো মা। কে দিল না দিল ওগুলো নিয়ে মন খারাপ করবে না। পারলে সবাইকে দিবে, কিন্তু পাওয়ার আশা রাখবে না। এতে কষ্টের পরিমাণ কমবে। আমি যতদিন বেঁচে আছি তোমাদের জন্য আমি যথেষ্ট মা। মধ্য নিশীথে গ্রামখানা স্তব্ধ হয়ে আছে। দূর থেকে দেখলে মনে হবে সেখানে কোনো জনমানবের চিহ্ন নেই। প্রকৃতিতে ভেসে চলেছে কেবল নিশাচরদের গুঞ্জন। শেখ বাড়ির সকলে নিজ নিজ কক্ষে আছে, কারোর চোখেই হয়তো ঘুম নেই। সেই সময়ে আয়েশা শেখের বাইরে যাওয়ার প্রয়োজন হলো। প্রাকৃতিক ডাকে সাড়া দিতে শোয়া থেকে উঠে বসলেন। কাঁপা কাঁপা হাতে টেবিল থেকে লণ্ঠন উঠিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। সদর দরজাটা আস্তে করে খুলে বাইরে পদযুগল রাখতেই থমকে দাঁড়িয়ে পড়লেন। শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো ঝুমুরের শব্দ। সেই শব্দ লক্ষ্য করে সেদিকে তাকালেন। একটা অবয়ব চোখে পর্দায় ভাসলো। কেউ একজন ঠিক উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে। হাতে একটা লণ্ঠন নিভু নিভু জ্বলছে। শরীরে চড়ানো লাল টকটকে শাড়ি। সেই শব্দ লক্ষ্য করে তাকিয়ে দেখলেন সেদিকে। একটা অবয়ব চোখের পর্দায় ভাসলো। কেউ একজন ঠিক উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে। হাতে একটা লণ্ঠন নিভু নিভু জ্বলছে। শরীরে জড়ানো লাল টকটকে শাড়ি, চুলগুলো কোঁকড়ানো, কোমর ছেড়ে হাঁটু ছুঁয়েছে। মুখের উপর অগোছালো ভাবে পড়ে আছে। সেই চুলের ফাঁক ফোকর দিয়ে দৃশ্যমান বড় একটা নথ, যেটা টেনে কান অবধি পৌঁছেছে। হাত পা জোড়া রাঙিয়েছে লাল রঙের আলতায়। দুধে আলতা গায়ে রক্ত লাল রংটা চলচল করছে। এমন চোখ ধাঁধানো সৌন্দর্য ভীষণ পরিচিত একটা মানুষকে স্মরণ করালো, অথচ যার অস্তিত্ব এই ধরনের বুকে কোথাও নেই। আয়েশা শেখের হৃদস্পন্দন বাড়ল, বুকটা ভয়ে পিষ্ট হলো। বিড়বিড় করে আওড়ালেন, নবনীতা। ভীষণ ক্ষীণ গলায় নামটা উচ্চারণ করলেন আয়েশা শেখ। অথচ অদূরে দাঁড়ানো অবয়বটা দিব্যি শুনল। মৃদু আওয়াজে হেসে উঠল। একটা দমকা হাওয়া এসে মুখ থেকে চুলগুলো উড়িয়ে নিয়ে গেল। লণ্ঠনের নিয়ন আলোয় জ্বলে উঠল সুশ্রী বদনখানা। ভীষণ পরিচিত একটা মুখ চক্ষুগোচর হলো। আয়েশা শেখের ভ্রুযুগল কুঁচকে গেল। মস্তিষ্কে শত প্রশ্নে জটলা বাঁধল। হতভম্ব হয়েই শুধালেন, তুই কে নাথবউ? তোর পরিচয় কি? অপরপক্ষের হাসি থেমেছে ততক্ষণে। ঠোঁটের কোণ ঘেঁষে সূক্ষ্ম হাসির রেশ ছড়িয়েছে। শোনা গেল ফিসফিস করে আওড়ানো একটা বাক্য, আপনার সবচেয়ে বড় আক্ষেপ আপনার 4 শত্রু। পূর্ব আকাশের কোণ ঘেঁষে একটা সফেদ রঙা রেখা দাগ কেটে গেছে। গৃহপালিত পশু সহ পাখিদের কলকাকলিতে মুখরিত প্রাতঃকাল। একটু একটু করে আলোর অস্তিত্ব বাড়ছে। শেখ বাড়ির দোতলায় নিজ কক্ষের বারান্দায় বসে আছে অদিতি। সম্মুখেই রাজারানীও আছে। তাদের জন্য বেশ মোটা তার এবং কাঠ দিয়ে মাঝারি আকারে একটা ঘর বানানো হয়েছে। আসমান শেখ নিজ দায়িত্বে শ্রমিক দিয়ে বানিয়ে দিয়েছেন। বাবার এমন কাজে ভীষণ খুশি হয়েছিল অদিতি। সেখানেই থাকেই রাজারানী। অদিতি সর্বক্ষণের সঙ্গী তারা দুজন, সুখ দুঃখের একমাত্র সাথী। মেয়েটা চোখের পানি ফেললে ওরাও মায়া ভরা চোখে তাকিয়ে থাকে, যেন নিজেরাও মালকিনের দুঃখের অথৈ সাগরে ভেসে যায়। মাঝে মধ্যে নিজেদের মুখ দিয়ে দুর্বোধ্য শব্দ করেও সান্ত্বনা দেয়। কিন্তু এতে বুঝি অদিতির যাতনা কমে? যে যন্ত্রণা স্বয়ং প্রকৃতি তাকে দিয়েছে সেটা অত সহজে কমার নয়। কক্ষের দক্ষিণ দিকে খিড়কি গলিয়ে প্রবেশ করেছে মুঠো মুঠো শীতল হাওয়া। দুলছে কক্ষের চারপাশে থাকা সাদা রঙের পর্দাগুলো। দরজার সামনে লাগানো বড় পাথরের মালাটা একে অপরের সাথে ধাক্কা খেয়ে টুংটাং শব্দ করে তুলছে।
নিস্তব্ধ পরিবেশে বেশ লাগছে শুনতে। বারান্দায় উপর দিয়ে বয়ে চলেছে ঝিরিঝিরি পবন। প্রভাতের প্রথম ক্ষণে প্রকৃতির সবুজ স্বচ্ছ রূপে এক দৃষ্টে চেয়ে আছে অদিতি। নিজেকে খুইয়েছে ওই স্বচ্ছতায়। এক মনে কি যেন ভেবে চলেছে, হয়তো জীবনের হিসাব নিকাশ করছে খুব করে, কিন্তু সুরাহা করতে পারছে না। রাজা রানী অপলক চোখে দেখে চলেছে। এতক্ষণে অদিতি একটু নড়ে চড়ে দাঁড়ালো। মন গহীন থেকে ব্যথিত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঘাড় ঘুরিয়ে পাশে দেখলো। ম্লান হেসে বলল, ছোট্ট একটা জীবন আমাদের, অথচ হারানোর শেষ নেই। কখনো পছন্দের কিছু খুইয়ে বসি, কখনো বা জলজান্ত একটা মানুষকে। সৃষ্টিকর্তার বানানো নিয়মে কত বৈচিত্র্য। পাশের টুলের উপরে রাখা লাল রঙের কৌটোটা হাতে তুলে নিল অদিতি। একটু ঝুঁকে কৌটো থেকে ধান বের করে রাজা রানীকে খেতে দিল। রাজা রানী ঠোঁট দিয়ে ঠক ঠক শব্দ করে খেতে লাগলো। অদিতি এক মনে কিছুক্ষণ দেখলো ওদের খাওয়া। কাজ শেষে উঠে দাঁড়ালো, কৌটোটা যথাস্থানে রাখা অবস্থাতে বলল, আজ বিকেলে ছাদে যাব আমরা, কেমন? সামনে রোজা আসছে, লেবু গাছে লেবু হয়েছে কিনা দেখবো। তোরাও থাকবি আমার সাথে, ঠিক আছে? রাজা রানী কি বুঝলো কে জানে। অদিতির কথায় রাজা ডেকে উঠল। মেয়েটা জবাব পেয়ে মুচকি হাসলো। ভাগ্যিস অবলা পাখি দুটো ছিল, তাদের কাছে দুঃখ উজাড় করলেও ফিরতি আঘাত পাওয়ার সুযোগ নেই। তাই তো নির্দ্বিধায় মনে সব কিছু উগড়ে দিতে পারে ওদের কাছে। ভয় থাকে না কোনো। মানুষের থেকে শত গুণ ভালো ওই অবুঝ বাকহীন জীবগুলো। অদিতি ওঠো, চৌধুরী বাড়ি থেকে মানুষ এসেছে। অদিতি নিজ কক্ষে এসে পালঙ্কে শরীর ছুঁয়েছিল। কখন যে নেত্রপল্লব মেটে এসেছে কে জানে, তবে গভীর নিদ্রায় মশগুল নয়। চন্দ্রার ডাক কর্ণগোচর হতে দ্রুত শোয়া থেকে উঠে বসলো। দেখলো দরজার সম্মুখে চন্দ্রা দাঁড়িয়ে আছে। কপাট একটুখানি ফাঁকা করে উঁকি দিচ্ছে। অদিতি ঘুমো ঘুমো চোখে চেয়ে শুধালো। কে এসেছে ভাবি? চন্দ্রা সেইভাবেই জবাব দিল। সেই দিনের ছেলেটা, চৈতন্য নাম সম্ভবত। এসো তাড়াতাড়ি, বসার ঘরে বসতে দেওয়া হয়েছে তাকে। অদিতি একটু ভাবুক হলো। নামটা বেশ পরিচিত মনে হলো। ও হ্যাঁ, চৌধুরীদের বাজার সদয় এই ছেলেটাই করে দেয়। এছাড়াও টুকটাক কাজেও সাহায্য করে। বিছানা থেকে নেমে দাঁড়ালো। তুমি নাস্তা পানির ব্যবস্থা করো ভাবি, আমি চোখে মুখে পানি দিয়ে আসছি। চন্দ্রা বাধ্যের মতো মাথা নেড়ে চলে গেল। কিছু সময়ের ব্যবধানে অদিতি নিচে নেমে এলো। সরাসরি হাঁটা ধরলো বসার ঘরের দিকে। ঘরের ভেতরে প্রবেশ করলো। তৎক্ষণাৎ নমনীয় কণ্ঠে সালাম ভেসে এলো। আসসালামু আলাইকুম ভাবি। সোফায় বসে আছে চৈতন্য। সামনের গোল টেবিলে নানান পদের নাস্তা রাখা হয়েছে, যেখানে অবশ্য এখনো হাত ছোঁয়ায়নি ছেলেটা। অদিতি মৃদু হেসে উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? চৈতন্য চোখ নামিয়ে রেখেই মাথা নাড়ল, যার অর্থ ভালো আছে। মুখে বলল, ভাবি আপনার জন্য একটা চিঠি আছে, বড় মা পাঠিয়েছেন। অদিতি একটু অবাক হলো, পরক্ষণেই মুচকি হাসলো। চৈতন্য ততক্ষণে চিঠির খামখানা এগিয়ে দিয়েছে। অদিতি নিঃশব্দে নিল সেটা। চৈতন্য বসা থেকে উঠে দাঁড়ালো। অমনি অদিতি ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, উঠে দাঁড়াচ্ছেন যে, কিছুই তো মুখে দিলেন না ভাইয়া। চৈতন্য এতক্ষণে দৃষ্টি তুলে একবার অদিতির দিকে তাকালো, স্মিত হেসে বলল, যেদিন আপনি ওই বাড়ির একটু পানি মুখে দেবেন সেদিন আমিও শেখ বাড়িতে খাবো ভাবি। আজ নয়, আসি তবে। ভালো থাকবেন। মুখের কথা শেষ করে হনহনিয়ে বসার ঘর থেকে বেরিয়ে গেল চৈতন্য। অদিতি নেত্র জোড়া ছোট ছোট করে ছেলেটার প্রস্থান দেখলো। সহজ কথাগুলো একটু অদ্ভুত, একটু দুর্বোধ্য মনে হলো ওর নিকট। নাকি নিজেই জটিল করে ভাবছে? তাই হবে হয়তো। সময় বিলম্ব না করে চিঠির খামখানা খুলে চিঠিটা বের করলো। চোখ বুলালো শুভ্র রঙা পৃষ্ঠার উপরে লেখা কালো কালি শব্দগুলোতে। আমার স্নেহের অদিতি, আমি জানি আমার অদিতি ভালো নেই। সে কেবল সুন্দর অভিনয় পারদর্শী। তাই চিঠির প্রথমেই চিঠির সৌন্দর্য খনন করতে হলো। তোমার কাছে আমি একখানা আবদার নিয়ে চিঠি লিখতে বসেছি অদিতি। খোকাকে খুঁয়েই জীবনে অর্থ হারিয়েছি আমি। এই জনজীবনের প্রতি জন্মেছে আকাশ সম বিতৃষ্ণা। একদিন চৌধুরী নিবাসে এসো অদিতি। একটা রাত আমার বুকে মাথা রেখে সময় কাটিয়ে যাও। এই লোকালয় ছেড়ে আমরা মামের প্রকৃতির স্বাধীন আশ্রয় নেব। এক জীবনে স্বল্প সময় তাদের মাঝে অতিবাহিত করব। তোমার বাবা জানেন এই কথা।
আমাকে আশ্বাস দিয়েছেন তিনি সব ব্যবস্থা করে দিবেন। আর হ্যাঁ, আগামীকাল চৌধুরী পরিবার থেকে অনেকজন যাবে তোমাদের বাড়িতে নতুন চমক দিতে। আমার আশ্বাস আছে তোমার উপরে, সেটুকু হয়তো কখনোই ভাঙবে না। ফিরতে চিঠি পাঠাতে হবে না তোমাকে, স্বয়ং তুমি এসে একটু দর্শন দিও। অপেক্ষায় থাকবো। ইতি, লাবণ্য। ছোট্ট একখানা চিঠি। 2 ফোঁটা জল টপ টপ করে চিঠির উপরে পড়ল। ভিজে গেল চিঠির একাংশ। অদিতি ছল ছল চোখে চেয়ে রইল চিঠিটার দিকে। বুকের মধ্যিখানে ভর করলো সূক্ষ্ম একটা ব্যথা। শেষের বাক্যগুলো নিয়ে সেভাবে ভাবলো না। আসুক তারা, এলেই বোঝা যাবে কেন এসেছে। কাঁপা কাঁপা হাতে চিঠিটা পুনরায় খামের পুরে নিল। গটগট পায়ে হেঁটে বসার ঘরে থেকে বেরিয়ে গেল। চন্দ্রা সকালের খাবার নিয়ে এলো রোকেয়া শেখের কক্ষে। অসুস্থতার পর থেকে নিজ কক্ষেই খেয়ে থাকেন তিনি। চন্দ্রা খেয়াল করেছে আজ সকাল থেকে এই অবধি আয়েশা শেখকে একবারও দেখেনি। নিজ কক্ষ থেকে বের হয়নি মানুষটা। কিছু হয়েছে কি? এদের তো আবার মান অভিমানের শেষ নেই। কি যেন ভেবে রান্নাঘরের দিকে যেতে নিয়েও আয়েশা শেখের কক্ষের দিকে হাঁটা ধরল। কক্ষের সামনে দাঁড়িয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে বড় একটা শ্বাস ফেলল। ভিড়ানো কপাট ঠেলে কুটি কুটি পায়ে পালঙ্কের দিকে এগিয়ে গেল। পালঙ্ক সংলগ্ন জানালা দিয়ে মৃদু গতিতে হাওয়া প্রবেশ করছে। বেশ ঠান্ডা পরিবেশ। চন্দ্রা দেখলো আয়েশা শেখ গুটির সুটি মেরে শুয়ে আছেন। চন্দ্রা আস্তে করে বার কয়েক ডাকলো, কিন্তু না, কোনো হেলদোল দেখা গেল না আয়েশা শেখের ভেতরে। চন্দ্রা আলতো করে ওনার কপালে হাত ছোঁয়াতেই চমকে উঠল। জ্বরে পুড়ে যাচ্ছে বয়সের ভারে নুয়ে পড়া জীর্ণ শীর্ণ দেহটা। আর একটু খেয়াল করতেই বুঝলো জ্ঞান হারিয়েছে জ্বরে পিষ্ট হয়ে। আঁতকে উঠল মেয়েটা। হায় আল্লাহ! জোরে একটা চিৎকার দিয়ে ব্যাকুল পদযুগলে কক্ষ থেকে বেরিয়ে গেল। বাড়িতে আসমান শেখ এবং আরুষ দুজনেই ছিল। আসমান শেখ ছিলেন বসার ঘরে এবং আরুষ গুঞ্জর কক্ষে। চন্দ্রের চিৎকার শুনে সবাই ছুটে এসেছে। অদিতি সবে রান্নাঘরে এসেছিল নিজের জন্য খাবার নিতে। দিক বেদিক ভুলে দৌড়তে গিয়ে অদিতির সাথে ধাক্কা খেলো চন্দ্রা। দুজনেরই লেগেছে বেশ খানিকটা। আপাতত সেদিকে পাত্তা না দিয়ে অদিতি জানতে চাইলো, কি হয়েছে ভাবি? কি হয়েছে ভাবি? এভাবে চিৎকার করে কোথায় ছুটছেন? চন্দ্রা চোখ মুখ শুকিয়ে এসেছে। মলিন মুখে কম্পিত গলায় কোনো রকমে বলল, দাদি জ্ঞান হারিয়ে পড়ে আছে। ভীষণ জ্বর দাদির গায়ে। অদূরে দাঁড়িয়েছিল আরুষ, আসমান শেখ সহ কয়েকজন কাজের খালা। আরুষ আর কিছু শুনল না। বড় বড় পা ফেলে ওদের পাশ কাটিয়ে আয়শা শেখের কক্ষে প্রবেশ করলো। আসমান শেখ ও ছেলের পিছু ছুটলেন। আরুষ একটু ঝুঁকে আয়শা শেখের মাথায় হাত দিয়ে ডাকলো, দাদি শুনছেন? দাদি? না, কোনো প্রত্যুত্তর এলো না। জ্বরের মাত্রাটা অনুভব করতেই আরো সোজা হয়ে দাঁড়ালো। আসমান শেখের দিকে তাকিয়ে ব্যস্ত গলায় বলল, ডাক্তার আসা আবশ্যক বাবা, আপনি থাকুন এখানে। অদিতিকে বলুন মাথায় পানি দিতে। আসমান শেখ মাথা নেড়ে সম্মতি দিলেন। তবে অদিতিকে বলার প্রয়োজন হলো না। অদিতি আর চন্দ্রা দুজন মিলে এক বালতি পানি আর মগ নিয়ে এলো। আরুষ সবটা এক পলক দেখে কক্ষ থেকে প্রস্থান করলো। মেজবা আড়তে আছে, সে আস্তে আস্তে আরুষ ডাক্তার নিয়ে চলে আসবে। সময় অপচয়ের সুযোগ নেই আপাতত। আসমান শেখ জল ভর্তি চোখ নিয়ে কক্ষের এক কোণায় দাঁড়িয়ে রইলেন। অদিতি আর চন্দ্রা আয়েশা শেখের মাথায় পানি দিচ্ছে। ভালো মানুষ রাতে শুতে এলো, আসমান শেখের সাথে ভালো মন্দ দুটো কথাও বলল। তাহলে হঠাৎ করে কি এমন হলো? এতটাই জ্বর এলো যে অবচেতন হয়ে পড়লো? এর কারণই বা কি? বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাথায় পানি দেওয়ার ফলস্বরূপ আয়েশা শেখ একটু নড়লেন। উপস্থিত সকলে খানিকটা চিন্তামুক্ত হলো। আয়েশা শেখ জ্বরের ঘোরে অধর নাড়িয়ে অস্পষ্ট স্বরে কেবল একটা নামই উচ্চারণ করলেন, নবনীতা তালুকদার। নামটা অস্পষ্ট কিন্তু সকলে দিব্যি শুনল। আয়েশা শেখের মাথায় থাকা চন্দ্রার ব্যস্ত হাত দুটো থমকে গেল। শরীর শক্ত হয়ে এলো। অদূরে দাঁড়ানো আসমান শেখ বড় বড় চোখে তাকালেন। নামটা শুনলে তার অদ্ভুত রকমের অনুভূতি হয়। অদিতির মসৃণ কপালে ভাঁজের সৃষ্টি হলো। স্পষ্টভাষী অদিতি ঠোঁট বাঁকিয়ে বলে বসলো, জ্বরের ঘরে তার নাম নিচ্ছেন কেন দাদি? বুধ হয়ে আপনার ঘাড় মটকাতে এসেছে নাকি? ঘড়ির কাঁটা টিকটিক শব্দ তুলে ঘুরে চলেছে। সময় বেলা দ্বিপ্রহর। সকাল থেকে আয়েশা শেখের কক্ষেই আছে চন্দ্রা। পেটে এক দানা ভাতও পড়েনি। এমনিতেই ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না। অদিতি এলে একটু রান্নাঘরের দিকে যাবে, খেয়ে তারপর না হয় আবার আসবে। সকালে ডাক্তার এসেছিলেন, ওষুধ দিয়েছেন। তবে একটা ওষুধ গ্রামের ডাক্তারের কাছে পাওয়া যায়নি। সেটা আনতে পাশের গ্রাম শশীদিঘিতে গেছে আরুষ। ফিরবে হয়তো কিছু সময়ের মধ্যেই। আসমান শেখ বেশ কিছুক্ষণ ছিলেন মায়ের কাছে।
তারপর এক প্রকার বাধ্য হয়েই আড়তে যেতে হয়েছে তাকে। ব্যবসায়িক কাজে কয়েকজন এসেছে দূর গ্রাম থেকে। মেজবা এসে খবর দিতেই ছুটেছেন তিনি। অদিতি আর রোকেয়া শেখ আছে নিজ কক্ষে। অগত্যা চন্দ্রাকেই থাকতে হয়েছে আয়েশা শেখের নিকট। আয়েশা শেখ গভীর তন্দ্রাচ্ছন্ন। এতক্ষণে চোখের পাতা একটু নড়ল। হয়তো ঘুমের ঘোর কাটছে আস্তে ধীরে। শীর্ণ শরীর ঘেমে ভিজে গেছে, ললাটে বিন্দু মৃত্যু ঘামের কণা দৃশ্যমান। চন্দ্রা আয়েশা শেখের শিহরে বসে আছে। পাশ থেকেই গামছা তুলে কপালটা আলতো করে মুছে দিল। সময় নিয়ে নেত্রপল্লব মেলে নিভু নিভু চাহনিতে তাকালেন আয়েশা শেখ। চন্দ্রা দু গাল ভরে হাসল, মিষ্টি করে বলল, এখন ভালো লাগছে দাদি? আপনি তো আমায় ভয় ধরিয়ে দিয়েছিলেন। আয়েশা শেখের দৃষ্টিতে ভয় স্পষ্ট। কিছু একটা মিলেও যেন মিলছে না। সামনে বসা মেয়েটার প্রাণোচ্ছল বদনের সাথে রাতের ওই ভয়ঙ্কর মুখটা তিনি কোনোভাবেই মেলাতে পারছেন না। চন্দ্রা এক দৃষ্টে তাকিয়ে আছে। হাসির মুখটা আস্তে ধীরে ম্লান হয়ে উঠল। ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি ধরে শুধালো, কণ্ঠস্বর কেমন যেন অদ্ভুত শোনালো। রাতে ভয় পেয়েছিলেন দাদি? আয়েশা শেখ ভয়ে জড়সড় হয়ে পড়লেন। সেই সময় কক্ষে প্রবেশ করলো অদিতি। মুহূর্তেই চন্দ্রার আননে পরিবর্তন দেখা দিল। আগের মতোই হাস্যোজ্জ্বল হয়ে উঠল। অদিতির দিকে তাকিয়ে হাসি মুখে প্রশ্ন করলো, এখন এখানে থাকছো তুমি? অদিতি এগিয়ে এসে চন্দ্রার পাশে দাঁড়ালো। একটু ঝুঁকে আয়েশা শেখের মাথায় হাত রাখলো। না, তাপমাত্রা একটু কম এখন, জবাব দিল। আছি আপাতত। তুমি যে খেয়ে নাও ভাবি, সকাল থেকে না খাও তুমি। চন্দ্রা এক বাক্যেই মেনে নিল। আয়েশা শেখের দিকে তাকিয়ে মুচকি হেসে কক্ষ থেকে বেরিয়ে গেল। আয়েশা শেখের চোখের কোণ ঘেঁষে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেটা অবশ্য অদিতি তীক্ষ্ণ দৃষ্টি এড়ালো না। চন্দ্রা রান্নাঘরের দিকে যেতে যেতে এক পলক সতর্কতার দিকে তাকালো। অমনি অধৈর্যকলে মুচকি হাসির রেশ ছড়ালো। দেখলো সেদিনে সেই ছোট্ট বাচ্চা মেয়েটা কপাট ধরে দাঁড়িয়ে আছে। উৎসুক চোখে বাড়ির ভিতরে উঁকি ঝুঁকি দিচ্ছে, কাউকে খুঁজছে হয়তো। চন্দ্রা স্বেচ্ছায় দাঁড়িয়ে পড়ল। বাচ্চাটার নাম সেদিন শুনেছিল কুঞ্জরিকার মুখে, সেই নাম ধরেই ডাকলো। মোনা, কাকে খুঁজছো তুমি? মনা চমকে উঠল। ভয় মিশ্রিত দৃষ্টিতে তাকালো চন্দ্রার দিকে। ভাবলো ভাবটা এমন যে চুরি করতে এসে ধরা পড়ে গেছে। শেখ বাড়ির এই বউটাকে সে ভীষণ ভয় পায়। খুব রাগী তো। সেদিন পুরনো বউয়ের সাথে কিভাবে কথা বলছিল। মোনা উল্টো ঘুরে দৌড় দিবে ঠিক তখনই চন্দ্রা বলে উঠল, পালিও না, কাছে এসো মোনা, ভয় নেই কোনো। মোনার শরীরে জড়ানো একটা নোংরা আধছেঁড়া গোল জামা। দুহাতে জামার দুই পাশ খামচে ধরল বাচ্চাটা। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে চন্দ্রাকে দেখে গুটি গুটি পায়ে সম্মুখে এগিয়ে এলো। মুখোমুখি দাঁড়ালো। চন্দ্রা একটু ঝুঁকে মোনার নাকে টোকা দিল। কাকে খুঁজছো মোনা? পুরনো বউকে। সে কি বাড়িতে নেই? গল্প করতে এসেছি। আমাকে খুব ভালোবাসে পুরনো বউ। কথাগুলো বলেই মোনা জিজ্ঞাসাসূচক চোখে চেয়ে রইল। চন্দ্রা দুদিকে মাথা নাড়ল। নেই তো, সে আর নেই এখানে। ছোট্ট মোনা কথার অর্থ বুঝল না। বাচ্চা কণ্ঠেই জিজ্ঞাসা করলো, কেন নেই? কোথায় গেছি? সেটা তো জানি না, কিন্তু সে নেই এখানে। থামলো চন্দ্রা, পুনরায় শুধালো, সকালে খেয়েছো তুমি? হ্যাঁ, খেয়েছি, তবে অল্প। ঘরে তো চাল নেই। কথাগুলো হাসি মুখেই বলল বাচ্চাটা, যেন তার জন্য খুব স্বাভাবিক বিষয় এগুলো। চন্দ্রার বুকটা ব্যথিত হলো। মোনার মায়াবী মুখে চেয়ে প্রশ্ন করলো। তোমার কি আর কোনো জামা নেই? মোনা এই প্রশ্নের উত্তরে একগাল হাসলো। আছে তো, পুরনো বউ নতুন দুটো জামা কিনে দিয়েছিল, আমি রেখে দিয়েছিলাম ঈদের দিন পরবো বলে। অজানা কোনো কারণে চন্দ্রার চোখের কোণে জল জমলো। অতীত স্মরণ হলো। এরকম একটা জামার জন্য সে কত কেঁদেছে শৈশবে। নিঃশব্দে কোলে উঠিয়ে নিল মোনাকে। মোনা বেশ অবাক হলো। নিষ্পাপ সারল্য চোখ দুটোতে তার আভাস ছড়িয়েছে। সেভাবেই বাচ্চাটা জানতে চাইলো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? চন্দ্রা মোনার দুই গালে চুমু খেয়ে পড়ল। ভাত খাবে আমার সাথে? পেট ভরে খাবে কেমন? মোনা আরেক দফা চমকালো। ছোট্ট বাচ্চা যা বুঝলো তাতেই কেবল মাথা নেড়ে সম্মতি দিল। চন্দ্রা ওকে নিয়ে এসে রান্নাঘরে নামিয়ে দিল। থালা হাতে নিয়ে ভাত বাড়তে শুরু করলো। অকস্মাৎ মোনা বলে বসলো, তুমি খুব একটা খারাপ নও নতুন বউ। সেদিন তোমাকে আমি খুব খারাপ ভেবেছিলাম। সহজ সরল স্বীকারোক্তি মোনার। ছোট্ট বাচ্চারা নিষ্পাপ ফুলের মতো হয়, তাদের মনও স্বচ্ছ হয়।
তারা অকপটে সত্যি বলেই দেয়। এমন কথা কর্ণগোচর হতেই চন্দ্রার ব্যস্ত হাত দুটো থেমে গেল। ঘাড় ঘুরিয়ে পিছনে দেখলো, পরপরই মৃদু আওয়াজে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, মানুষ মূলত বহুরূপী, মানুষ মানেই মিথ্যাবাদী। গঞ্জরিকা আজও শশীদিঘির বাজারে এসেছে একটা কাজের খোঁজে। বেশ কয়েকজনের দুয়ারে গিয়েছিল, অবশেষে টুকটাক কথা হয়েছে একজন আড়তদারের সাথে। তিনি আশ্বাস দিয়েছেন, বয়স্ক মানুষটা বলেছেন আগামী কাল থেকে কাজে আসতে। বেতন হিসেবে যা দিতে চেয়েছেন তা দিয়ে আরামসে মাস কেটে যাবে গুঞ্জরিকার। তবুও চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। দিনকাল ভালো না, কে কোথায় ওত পেতে থাকে কে জানে। সুযোগ পেলে আজকাল কেউ তো আর হাতছাড়া করে না। আকাশ কুসুম চিন্তা মনে এঁটে গুঞ্জরিকা হেঁটে চলেছে, কিন্তু মনটা বেশ ফুরফুরে। অবশেষে একটা কাজের সন্ধান তো করতে পারলো। এইবার ঠিকই জীবনের সামনের দিকে এগিয়ে যাবে, আর পিছনে ফিরে দেখবে না। কিন্তু চাইলেই বুঝি সব হয়? গুঞ্জরিকা একটু দূরে একটা বটগাছের নিচে আসতেই থমকে গেল চলন্ত পাঁচজোড়া। চোখের পর্দায় ভীষণ পরিচিত একটা মুখমণ্ডল ভেসে উঠল। অদূরে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে আরুষ। রেখে আসা সেই পরিপাটি মানুষটার একই অবস্থা। সেই ক্ষত চোখটা গামছা আড়ালে ঢাকা পড়ে আছে। সেটা চক্ষুগোচর হতেই সূক্ষ্ম বুক ব্যথা মাথা চারা দিয়ে উঠল গুঞ্জরিকার। কিভাবে পেরেছিল মানুষটাকে ওভাবে আঘাত করতে? একবার নিজের ডান হাতার দিকে চেয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। ওই মানুষটা দেখে নিলে বিপদ, কিন্তু শেষ রক্ষা আর হলো কোথায়? আরুষ অবস্থান করছে শশীদিঘির বাজারে। ডাক্তারের থেকে ওষুধ নেওয়া শেষ। উল্টো ঘুরে সাইকেলে হাতলে ওষুধের পলিথিনটা বাঁধিয়ে সামনে তাকাতেই ক্লান্ত দৃষ্টি স্থির হয়ে এলো। বুকটা একেবারে শীতল হয়ে গেল। ওই যে কথায় আছে, যাদের আমরা হৃদয়ে স্থান দিই তাদের চাল চলন ভীষণ পরিচিত আমাদের। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েটাকে চিনতে একটুও বিলম্ব হলো না আরুষের। ছেলেটা দিক বিদিক ভুলে দৌড়ে গেল সেদিকে। পিছন থেকে ডেকে উঠল, গুঞ্জন, সে অতীব পরিচিত ডাক্তার শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতেই গুঞ্জরিকা থেমে গেল। না চাইতেও হয়ে গেল এমনটা। পা দুটো আর এক কদমও চলল না। আরুষ ছুটে এসে গুঞ্জরিকার সামনে দাঁড়ালো। একটু ঝুঁকে হাঁটুতে হাত দিয়ে হাঁপাচ্ছে ছেলেটা। ইদানিং শরীরটা চলতে চায় না। গুঞ্জরিকা সহ্য হচ্ছে না কিচ্ছু। বুকটা বড্ড খাঁ খাঁ করছে। আরুষ একটু ঝুঁকেই বড় বড় শ্বাস ফেললো। চোখ সামনে তুলে তাকালো। ঠিক তৎক্ষণাৎ বেনামি এক দমকা প্রভঞ্জনে উড়ে গেল গুঞ্জরিকার মুখের উপরে থাকা ঘোমটাটা। স্পষ্ট হলো পাণ্ডুর বর্ণের আননখানা। এত দিনের তৃষ্ণা মিটিয়ে এক চিত্তে দেখে চলল আরুষ। চোখ বুকটা এতদিনে একটু শীতল হলো। ওই শানিত চোখটাতে স্বচ্ছ পানির স্বর্ণের মতো চিকচিক করছে। গুঞ্জরিকা দিব্যি দেখলো সেটা। আরো সোজা হয়ে দাঁড়িয়ে ক্ষীণ হাসলো। মলিন মুখে হাসিটা একটু বেমানানি লাগ দেখালো। নরম কণ্ঠে শুধালো, গুঞ্জন, নিজের যত্ন নাও না তুমি? এ কি অবস্থা করেছো নিজের? ছেলেটার মুখ থেকে এতটা নমনীয় কণ্ঠস্বর আজ অব্দি গুঞ্জরিকা শোনেনি। প্রত্যুত্তরে নিশ্চুপ রইল, কেবল নির্লিপ্ত চোখ দুটো তাক করা আরুষের দিকে। আরুষ ফের বলল, ফিরে চলো। তোমার সাজানো সংসার তুমি বিনে শেষ হয়ে যাচ্ছে। তুমি বিহীন আমি মরে যাচ্ছি। একটু করুণা করো, বাঁচতে দাও তোমার ছায়ায়। চন্দ্রের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে, কেবল পারেনি তার মাথা গুলছে ঠাই কেড়ে নিতে। ক্ষমা করো আমায়। এতক্ষণে গুঞ্জরিকার ঠোঁটের কোণ ঘেঁষে একটা সূক্ষ্ম উপেক্ষার হাসি দাগ কেটে গেল। আরুষের দৃষ্টি এড়ালো না সেটা। গুঞ্জরিকা এবারও নীরবতাই বেছে নিল। সামনে দাঁড়ানো রমণীকে বড্ড অপরিচিত মনে হলো আরুষের নিকট। অকস্মাৎ হাঁটু মুড়ে গুঞ্জরিকার সামনে মাটির রাস্তা বসে পড়ল। দু হাতে গুঞ্জরিকার কোমর ধরে অস্ফুট স্বরে কেঁদে ফেলল। অস্ফুট স্বরে বলল, কিছুতে বলো গুঞ্জন, একটা সমাধান দাও আমাকে। সবটা ক্রমশ শয্যাতীত হয়ে উঠছে। বাতাসে কে যেন বিষ ছিটিয়ে দিয়েছে। গুঞ্জরিকার বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কঠিন রূপ ধীরে ধীরে ধসে পড়ছে। কায়া শক্ত করে এতক্ষণে নিষ্প্রাণ গলায় ছোট্ট করে বলল, নীরবতা ছাড়া আমার কাছে আর কোনো সমাধান নেই। আরুষের কান্নার বেগ বাড়ল। কে বলে পুরুষ কাঁদে না? এই যে আরুষ দিব্যি কাঁদছে। এই
যে ছেলে পুরুষ অহমিকার কাছে কখনো মাথা নোয়ায়নি, বুক ফুলিয়ে চলেছে, সমাজের কারো সাধ্য হয়নি তার সম্মুখে দাঁড়িয়ে দুটো বাজে শব্দ উচ্চারণের, সেই ছেলে আজ মানুষের পরোয়া না করে নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে এক মেয়ের পায়ের কাছে বসে তাকে ভিক্ষা চাইছে। এও বুঝি হবার ছিল? আরও বেশ পরিচিত একটা মুখ আশেপাশের গ্রামগুলোতে, বড় ব্যবসার খাতিরে কম বেশি সবাই চেনে। পরিচিত মানুষগুলো অদূরে দাঁড়িয়ে বিস্মিত নয়নে তাকিয়ে আছে। আরুষ ক্রন্দনরত গলায় অনুনয়ের সুরে বলল, ফিরে দিচ্ছ আমায়? একটাবার সঙ্গ দাও গুঞ্জন, কথা দিচ্ছি আর কখন এক ফোঁটা চোখের পানি ফেলতে দেব না। শেষ একটা সুযোগ দাও আমায়। গুঞ্জরিকার বুক চিরে পাঁজর ভাঙা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মুচকি হাসলো। আপনি আর আমার কোথাও নেই শেখবাবু, না আমার ভালোবাসায়, না আমার অভিমানে, না অভিযোগে, এমনকি ঘৃণাতেও আপনি নেই। কথাগুলো বলেই আরুষের থেকে নিজেকে ছাড়িয়ে নিল গুঞ্জরিকা। পুনরায় মাথায় ঘোমটা তুলে এক ঝলক আরুষকে দেখল। পাশ কাটিয়ে সামনে অগ্রসর হলো। আরুষ থমকে বসে রইল। নিজের কান দুটোকে সে বিশ্বাস করতে পারছে না। তার এত কাকুতি মিনতি পারল না মেয়েটার অভিমান ভাঙতে, পবিত্র চোখের পানিও পারল না মেয়েটার কঠিন হৃদয় ছুঁতে। তার গুঞ্জ এতটা পাষাণ কবে হলো? হঠাৎ কি ভেবে উঠে দাঁড়ালো আরুষ। পুনরায় দৌড়ে গেল গুঞ্জরিকার কাছে। পিছন থেকে গুঞ্জরিকার হাত ধরতেই থেমে গেল মেয়েটা। আরুষ বলতে নিচ্ছিল। গুঞ্জন, আরুষের মুখের কথা শেষ করার আগেই এইবার অপ্রত্যাশিত একটা কাজ ঘটিয়ে বসলো গুঞ্জরিকা। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে উল্টো ঘুরে দাঁড়ালো। পরপরই বাম হাতের 5টা আঙুল জোরালো ভাবে ছুঁয়ে গেল আরুষের ডান চোয়াল। সেই শব্দের চারপাশে সকলে হতভম্ব হয়ে তাকালো ওদের দিকে। কানাঘুষো শুরু হলো। তৎক্ষণাৎ আরুষের কাঁটা চোখটা চিনচিনে ব্যথায় জর্জরিত হয়ে উঠল। ডান পাশটা কেমন ঝাঁঝ ধরে রইল। চোখটাতে ঝাপসা দেখলো আরুষ। গুঞ্জরিকা তীব্র রাগ, কষ্ট, অভিমানে কেঁদে ফেলল। আর কখনো আসবেন না আমার সামনে, আমি কিন্তু তাহলে নিজেকে শেষ করে দেব। আমি বিহীন আপনি ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন, আমাদের আর কখনো সাক্ষাৎ না হোক। আরুষ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই ব্যস্ত হাতে নিজের চোখের পানি মুছে নিল। মাথা নেড়ে হেসে ফেলল। মানুষের শখ শোক মরে গেলে আবার ভালো থাকা। একটু থেমে আওড়ালো। তবে তাই হোক গুঞ্জন, আমাদের আর কখনো দেখা না হোক। গুঞ্জরিকা ফুঁপিয়ে উঠল। কাঁদতে কাঁদতেই উল্টো ঘুরে হাঁটা ধরল। আরুষ কয়েক সেকেন্ড তাকিয়ে রইল মেয়েটার প্রস্থানের দিকে। এক বুক ব্যর্থতাকে সঙ্গী করে পরাজিত সৈন্যের ন্যায় নিজেও উল্টো পথে এগুলো। চোখটার সময় যে ফুরিয়ে আসছে সেটা দিব্যি অনুভব করলো। পা দুটো আর চলছে না। নিজের দেহটা নিজের কাছেই ভীষণ ভারী অনুভব হচ্ছে। দুটো জীবনের গন্তব্য তো এক হওয়ার কথা ছিল। বার্ধক্যে হাতে হাত রেখে সূর্যাস্ত দেখার স্বপ্ন ছিল। কথা ছিল আমৃত্যু একে অপরের সুখ দুঃখের সঙ্গী হবে। তবে কেন শোকাচ্ছন্ন এই অপ্রাপ্তির বিচ্ছেদ? শরতের বাতাসে ভেসে থাকা শিউলি ফুলের ঘ্রাণ। শরতের বাতাসে ভেসে থাকে শিউলি ফুলের ঘ্রাণ। হেমন্তের ভোরে প্রকৃতি সজ্জিত থাকে শুভ্র রঙা শিউলির সমাহারে। ঘাসের উপর জমে থাকা বিন্দু বিন্দু শিশিরকণা স্বর্ণের মতো চকচক করে। সেথায় পদযুগল ছোঁয়াতেই সম্পূর্ণ কায়া শিরশির করে ওঠে। স্বচ্ছ নীলাভ আকাশে ভেসে থাকে সফেদ রঙা মেঘেদের ভেলা। যেন সম্পূর্ণ ধরিত্রী নীরদের রাজ্য। চারপাশ জুড়ে থাকে সাদা রঙের কাশফুলের ঢেউ। শরৎ মানেই যেন সাদার মেলা। শরৎ মানেই চোখের প্রশান্তি, আত্মার প্রশান্তি। সেদিন একটু ভোর থাকতেই ঘুম ভেঙে যায় গুঞ্জরিকার। এর অবশ্য কারণও আছে। রাত ভোর ভেবেছে চৌধুরীদের বাড়িতে শিউলি ফুল কুড়াতে যাবে। অন্যদের আগেই যেতে হবে, নয়তো ফুল পাবে না। ফুলের মালা গেঁথে নিজেই একটু সাজুগুজু করবে। তন্দ্রাচ্যুত হতেই চৌকি থেকে নেমে দাঁড়ায় কুঞ্জরিকা। আব্বা আম্মা হয়তো উঠেই নিজেদের কাজে ছুটেছে। ভাইজান ওঠে না এত সকালে, তাই তো যেতে পারবে ফুল কুড়োতে। নয়তো কখনোই ভাইজান যেতে দেয় না ওই বাড়িতে। বরাবরই বড় লোকেদের একটু পাশ কাটিয়ে চলে তো। গুঞ্জরিকা আকাশ কুসুম ভাবনার মাঝেই ঘরের দাওয়ায় এসে দাঁড়ায়। অমনি নেত্র যুগল বড় বড় হয়ে যায়। ওর থেকে একটু দূরেই তাইমুর দাঁড়িয়ে আছে। পিছনে ফিরে আছে গুঞ্জরিকার দিকেই। গুঞ্জরিকা হতভম্ব হয়েই দাঁড়িয়ে রয়। তার সব আনন্দে যে ভাটা পড়তে চলেছে সেটা বুঝতে আর বাকি নেই। সেই মুহূর্তে শুনতে পায় তাইমুরের গলা। তোর সময় হবে একটু? কথা ছিল আমার।
তাইমুরের কণ্ঠস্বরে অদ্ভুত রকমের বিষাদের ছাপ স্পষ্ট। গুঞ্জরিকা এইবার অবাকের শীর্ষে পৌঁছায়। পিছনে না ফেরেই ভাইজান তার উপস্থিতি বুঝে গেছে। কি হয়েছে ভাইজানের? গলাটা অমন শোনাচ্ছে কেন? মনে প্রশ্ন এঁটেই গুটি গুটি পায়ে সম্মুখে এগিয়ে যায় গুঞ্জরিকা। তাইমুরের দিকে তাকাতেই বুকটা ধক করে ওঠে। ছেলেটার চোখ দুটো রক্তিম হয়ে ফুলে আছে। সারা রাত যে নির্ঘুম কেটেছে তার সাক্ষী দিচ্ছে ওই দুটো নিষ্পাপ নেত্র। সব সয়ে নিলেও ভাইজানের দুঃখ মেয়েটা সইতে পারে না। গুঞ্জরিকার চোখের কোণে জল জমে, তবুও নিজেকে সামলিয়ে নেয়, মৃদু হাসে। বলো ভাইজান, তোমার জন্য এই জীবন হাজির, আর তুমি কি না আমার থেকে সময় চাইছো? আজ হাসে না তাইমুর, ঘাড় ঘুরিয়ে বোনের দিকে তাকায়। কিছুক্ষণ চুপ থেকে নির্লিপ্ত গলায় বলে, আমি বিয়ে করবো গুঞ্জু। গুঞ্জরিকা আকাশ থেকে পড়ে, আঁখি জোড়া কপালে উঠে যায়। যেই ছেলে বই ছেড়ে কখনো মুখ তোলে না, সে নাকি বিয়ে করবে? এই যেন সপ্তম আশ্চর্যের একটা বিষয়। ভাইজান পাগল হলো নাকি? গুঞ্জরিকা বিস্মিত হয়ে শুধায়, তুমি ঠিক আছো ভাইজান? এটা কি বলছো? আব্বার যে অনেক স্বপ্ন তোমাকে নিয়ে। একটু থেমে জানতে চায় গুঞ্জরিকা। কাকে বিয়ে করবে ভাইজান? তাইমুর কথাগুলো শোনে বড় একটা শ্বাস ফেলে উত্তর দেয়, চন্দ্রা, তোর সখীকে। গতকাল বিকেলে ওর মামি ওকে মেরে আধমরা করে রেখেছে। কথাটাও বলতে পারছে না। আমার পক্ষে এসব দেখার সম্ভব নয়। গুঞ্জরিকার কণ্ঠস্বর রোধ হয়ে আসে। সে সবটা জানে, তাই তো ভয় বেশি। ভালোবাসার চাইতে সেই ভালোবাসার পূর্ণতা দেওয়া বড় কষ্টের। সেখানে এই ভালোবাসার পূর্ণতা দেওয়া যে এত সহজ হবে না। ওই পরিবারের মানুষগুলো তো ভালো না। আর আব্বার স্বপ্ন, যার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সামান্য রোজগারের উপর দিয়ে ভাইজানকে পড়াচ্ছে, সেই স্বপ্নের কি হবে? গুঞ্জরিকা অনুরোধের সুরে বলল, ভাইজান, আর একটাবার ভেবে দেখলে হতো না? চন্দ্রমামার পরিবার শেষ করে ছাড়বে আমাদের। ওদের সাথে আমরা পারবো না ভাইজান। এই বিয়ে কিভাবে সম্ভব হবে? আব্বা মরেই যাবে। মানুষ নাকি ভালোবাসলে উন্মাদ হয়ে যায়, ঠিক ভুলের পার্থক্য করতে পারে না, মস্তিষ্ক অচল হয়ে পড়ে। তাইমুরের অবস্থাটাও ঠিক তাই, অকপট বলে বসে, পালিয়ে যাব। আজ রাতে চন্দ্রাকে নিয়ে পালিয়ে যাব। থাকবো না রে এখানে। আব্বাকে দেখে রাখা দায়িত্বটুকু তোর বোন। ভাইজানের এতটুকু আবদার রাখবে না? শেষ আবদার। কুঞ্চরিকা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। তৎক্ষণাৎ মুখ ফুটে কিছু বলতে পারে না। বেশ কিছুটা সময় নিয়ে রয়ে সয়ে জানতে চায়, কোথায় যাবে তুমি? মাথা গোজার ঠাঁই ছাড়া আর কি আছে তোমার? তাইমুর এতক্ষণে হাসে, থাকবো পথে ঘাটে। একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। চন্দ্রা যাবে বলেছে তোমার সাথে? হুম, সে নিজেই আবদার করেছে আমার কাছে। গুঞ্জরিকা আর কিছু বলতে পারে না। মূলত মন সায় দেয় না। কি হবে এই ভালোবাসার শেষটা? ভাইজান সত্যিই শেষ পর্যন্ত এমনটা করবে? আব্বা সমাজে মুখ দেখাবে কি করে? আর মা, কলিজার টুকরো ছেলের শোকে সে নির্ঘাত শয্যাশায়ী হয়ে যাবে। গুঞ্জরিকা সব কিছু কিভাবে সামলাবে একা হাতে? একের পর এক চিন্তা এসে ছোট্ট মস্তিষ্কে বাসা বাঁধতে থাকে। মস্তিষ্ক কুবলে খেতে থাকে। গুঞ্জরিকা খেয়াল করে তাইমুরের ছল ছল লোচনদ্বয়। শত চেয়েও ভাইজানকে কিছু বলতে পারে না। মস্তিষ্কে শব্দ শূন্য অনুভূত হয়। কেবল ভাইজানের প্রতিটা দীর্ঘশ্বাসে অন্তর ব্যথিত হয়। একটা ভুল সিদ্ধান্তে হাত ধরেই চারটা জীবন ধ্বংস হয়ে গেল। দায়ভার কার? কে নিবে? মাগরিবের নামাজ পড়ে মাদুরে শরীর ছুঁয়েছে গুঞ্জরিকা। আজ দিনটা ওর জন্য বিষাক্ত বিষের মতোই। বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। চোখ দুটো বারে বারে ঝাপসা হয়ে আসছে। মানুষটার করা শেষ আবদারগুলো মস্তিষ্কের প্রতিটা নিউরনে বিদ্যুতের গতিতে ছুটছে। এক দণ্ড শান্তি পাচ্ছে না। কেন আবার দেখা হলো ওই মানুষটার সাথে? কেন আবার পুরনো ক্ষত তরতাজা হয়ে উঠলো? কেন? ভাগ্য আর কত খেলবে ওকে নিয়ে? এ শেষ কোথায়? মৃত্যুর আগ অব্দি কি একটুও শান্তি মিলবে না? আর 5 জনের মতো ভাগ্য কেন হলো না ওর? আর কত খোয়াতে হবে? নিজেকে খুইয়ে বসলেই বোধহয় এইবার 16 কলা পূর্ণ হবে। নিজেকে অবশ্য খুইয়েছে অনেক আগেই। মন মৃত, অথচ দেহটা জীবিত। তাই তো কষ্টের ভারও অনেক বেশি। ভাইজানের উপর খুব অভিমান হলো গুঞ্জরিকার। ভাইজান যদি সেদিন ভুল সিদ্ধান্ত না নিত, আজ সবাই থাকতো গুঞ্জরিকার সাথে। এমন একাকী জীবন পার করতে হতো না। আর না শেখ পরিবারের সাথে জুড়ত নিজেকে। ম্লান বদন
অশ্রুসিক্ত নয়ন নিয়ে বিড়বিড় করে আওড়ালো গুঞ্জরিকা। ভাইজান, তোমার নেওয়া একটা ভুল সিদ্ধান্ত আমাদের সবাইকে ধ্বংস করে দিল। তোমাকে হারাতে হলো। তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে। দেখো না, সেই একই ভুল নিজের অজান্তে আমিও করে বসলাম, যার ফলস্বরূপ নিজেকে হারিয়ে বসেছি। নিশ্চয়ই তোমার থেকে এই গুণ পেয়েছি আমি। সব নষ্টের মূল তুমি। তোমাকে আমি আর কখনোই ভালোবাসবো না ভাইজান। গুঞ্জরিকা ফুপিয়ে উঠল, চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ঝাপসা চোখে দেখলো ঘরের দুয়ারে ভাইজান দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার আকাশ সমমায়া। ব্যথিত চোখ দুটোতে স্পষ্ট কত শত অব্যক্ত কথা। গুঞ্জরিকার কান্নার বেগ বাড়ল। আমি কল্পনা তোমার ওই মুখ দেখে। চলে যাও তুমি। তোমাকে তোমার গুঞ্জন ভুলে যাবে ভাইজান। সত্যি আস্তে ধীরে সেই ছায়াটা মিলিয়ে গেল। গুঞ্জরিকার এবার রাগ হলো ভাইজানের উপর। বেশ উঁচু গলায়, ক্রন্দনরত গলায় বলল, সত্যি চলে গেলে? আমাকে এখানে রেখে চলে গেলে? তুমিও শেখ বাবুর মতো পাষাণ ভাইজান। তোমরা কেউ কখনো আমাকে ভালোবাসোনি। তক্ষুনি চারপাশ মুখরিত করে হাসির শব্দ ভাসমান হলো। সঙ্গে শোনা গেল একটা বাক্য, পাগলি একটা, তোর সঙ্গে এত সহজে ছাড়ছি না রে শাকচুন্নি। এশার নামাজ শেষ হয়েছে। মুসল্লিরা মসজিদ ছেড়েছে ইতোমধ্যে। কেবল মসজিদের এক কোণায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষের অবয়ব স্পষ্ট, যে মোনাজাতে বসে আছে দীর্ঘ সময় ধরে। হাত তুলেছে আল্লাহর দরবারে, যেখান থেকে খালি হাতে ফিরে আসার সম্ভাবনা নেই। সব পাপ ত্যাগ করে আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করেছে সে। জীবনের সবচেয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই হারিয়ে সে এখন মধ্য নদীর মাঝি। না পারছে দীর্ঘ নদী পাড়ি দিয়ে নৌকা নিয়ে এই পারে আসতে, আর না পারছে নদীর ওপারে যেতে। মানুষে কানাঘুষো করছে। সেই বাড়ির একমাত্র ছেলে তার বড় বউয়ের শোকে পাগল হয়েছে। রাস্তা ভর্তি মানুষের সামনে বউয়ের হাতে থাপ্পড় খেয়েছে। ব্যক্তিত্ব নেই ওই ছেলের, পুরুষত্বহীন একেবারে। নয়তো কে বউয়ের হাতে মার খায়? ফিরতি দুঘা লাগানোর সাহস থাকে না। অথচ আরও সবটা মুখ বুজে সহ্য করছে। মানুষ আজ বলবে, 5 দিন বলবে, এক সময় হাঁপিয়ে থেমে যাবে, কিন্তু তার তাজা ক্ষত, সেটা যে মৃত্যু বইতে হবে, সেটার ভাগ তো কেউ নেবে না। এই পর্যায়ে ডুকরে কেঁদে উঠল আরুষ। কাঁদতে কাঁদতেই মোনাজাতে আওড়ালো, তুমি তো আমার মনের অবস্থা জানো আল্লাহ। আমি নিরুপায়। আমাকে পথ দেখাও। আমার গুঞ্জনের অন্তরে শিথিলতা এনে দাও। শেষবারের মতো আমার করে দাও। আমার একটা জীবন যে কোনোভাবে কেটে যাবে, কিন্তু ভালো থাকাটা হবে না। পবিত্র কাবা শরীফ ছুঁয়ে তাকে চাওয়ার সুযোগটা তাড়াতাড়ি এনে দিও আল্লাহ। আল্লাহ, আমি তোমার অসহায় এক বান্দা। খালি হাতে ফিরিয়ে দিও না আমায়। এই প্রথম কিছু চাইছে তোমার দরবারে। করুণা করো। ইহ জীবনের এই অসহায় প্রতীক্ষা। জান্নাতে আমি আমার গুঞ্জনের সাথেই থাকতে চাই আল্লাহ। আমার সব ভুল ক্ষমা করো। আমি তোমার অসহায় গুণাগার বান্দা। একটু থামলো আরুষ। বিড়বিড় করে পড়ল তওবা। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের। আমি তার কাছে ফিরে আসি। আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচারও নেক কাজ করার কোনো শক্তি নেই। শেষের দিকে গলা ধরে এলো আরুষের। আর কিচ্ছুটি উচ্চারণ করতে পারল না। কেবল নিঃশব্দে গাল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। মহান আল্লাহ তার অব্যক্ত কথাগুলো ঠিক বুঝে নেবেন। আজ অঝরে কাঁদলো আরুষ। আল্লাহর কাছে সমর্পণ করা প্রতি ফোঁটা চোখের পানি মূল্যবান। আরও ঘন্টা খানেক একাকী অবস্থান করলো মসজিদে। রাত গভীর। আরুষ বসে আছে সেই অতীব পরিচিত নদীর চরে। সাঁকো অবধি যাওয়ার শক্তিটুকুও তার মাঝে অবশিষ্ট নেই। মাথাটা ভীষণ ভার হয়ে আছে। জীবনের এই মার প্যাঁচে সে অতিষ্ঠ, ক্লান্ত। কেন যে এতটা মা ভক্ত সে হলো, এ যাবৎ সব সময় একপাক্ষিক বিবেচনাই করে এসেছে। তাই তো এখন তার শাস্তি কড়ায় গণ্ডায় পাচ্ছে। হঠাৎ পাশে কারো উপস্থিতি অনুভব করলো আরুষ। ঘাড় ঘুরিয়ে পাশে দেখলো শাহরিয়ার এসে বসেছে, চেয়ে আছে ওর দিকে। শাহরিয়ার মিনিট 2 নীরবে আরুষকে পর্যবেক্ষণ করে বলল, জানতাম তুই এখানেই থাকবি, তাই আর তোর বাড়িতে যাইনি। এ কি অবস্থা তোর? ঘুমাস না কতদিন? আরুষ জবাবে নিরুত্তর রইল। মুখ ফিরিয়ে নিল। দূরাকাশে নক্ষত্রদের মেলায় নিজেকে খুইয়ে বসলো। একদমকা শীতল হাওয়া খেলে গেল জায়গাটার উপর দিয়ে। নিশ্চুপতায় পেরুলো কিয়ৎ সময়। চারপাশ আঁকড়ে আছে অদৃশ্য এক নীরবতা। মৌনতা ভেঙে আরুষ বলল, কণ্ঠস্বরে বিমর্ষতা ঠিকরে পড়ছে, এই আকাশের নিচে থেকে কত দূরত্ব আমাদের মাঝে।
হয়তো এক জীবনে দূরত্ব শেষ হওয়ার নয়। শাহরিয়ার প্রত্যুত্তরে কি বলবে বুঝে উঠতে পারল না, তাই এই বিষয়ে চুপ থাকাকেই প্রাধান্য দিল। আরুষ নিজেও আর কিছু বলল না। প্রসঙ্গ পাল্টে শাহরিয়ার নমনীয় কণ্ঠস্বরে বলল, ভাবির সাথে তো কথা বলেছিস আজ, হয়তো কিছুই আর ঠিক হওয়ার নয়। নিজের জীবনটা গুছিয়ে নে নিজের মতো করে। শাহরিয়ার চন্দ্রার বিষয় নিয়ে আরো কিছু বলতে চাইলো, কিন্তু ইতস্তত বোধের জন্য পারল না। আরুষ অবশ্য বুঝলো সবটাই, ক্ষীণ হাসলো। সংসার আর আমার দ্বারা হবে না রে দোস্ত। তোর ভাবি যদি কখনো ফিরে আসে, তবে এই সংসার জীবনে ফিরবো, নচেত নয়। হজের জন্য প্রস্তুতি নিচ্ছে। সব প্রস্তুতি নিয়ে 2.5 থেকে 3 মাস সময় লাগবে হয়তো যেতে। এত খারাপের মাঝে কিছুতে ভালো কাজ করে আমি কখনো কল্পনাতেও ভাবিনি গুঞ্জন আমাকে ত্যাগ করে শেখ বাড়ি থেকে প্রস্থান করবে। আমি যে এই ভীতু নরম গুঞ্জনকে ভালোবেসেছিলাম, আর আজ সাক্ষাৎ হওয়া এই গুঞ্জনের মধ্যে বিস্তর ফারাক। শাহরিয়ারের একটু মন খারাপ হলো বটে, তবে ভীষণ খুশিও হলো বন্ধুর জবাবে। দু হাতে জড়িয়ে ধরলো আরুষকে, পিঠে দুটো থাবা মারলো। আমি সবসময় পাশে আছি, যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করিস। আরুষ শাহরিয়ারের বুকে মাথা রেখে ঠায় বসে রইল। কিছু সময় পরে নিজে থেকেই বলল, ভয় পেতাম বড় মানুষে, অথচ দিন শেষে আপনচন্দ্র থেকে ঠকে গেলাম। শাহরিয়ার তাচ্ছিল্য হাসলো। এটা আর নতুন কি, কাছের মানুষেরাই তো রং ঢং করে আমাদের ঠকায়। মুখে বলল, দোস্ত, আমাদের জীবন সংক্ষিপ্ত এক ভুবনকাল। এখানে সব চেনা গেলেও মানুষ চেনা যায় না। সবচেয়ে কঠিন একটা কাজ। বিষণ্ণ দীর্ঘ রাতটা পেরিয়েছে। সময় বেলা 11টা। আজ চৌধুরীদের বাড়ি থেকে কয়েকজন মানুষ আসার কথা ছিল। ইতোমধ্যে এসে পৌঁছেছে তারা। তৈয়ব চৌধুরী, আফিয়া খন্দকার, আহনাফ এবং চৈতন্য এসেছে। আপাতত একটু জিরিয়ে বসার ঘরে আসমান শেখ এবং আরুষের সাথে বসে কথা বলছেন তারা। তাদের আগমনে বাড়িতে রান্না বান্না নিয়ে এলাহি কাণ্ড। রান্নাঘরে দায়িত্বে আছে চন্দ্রা এবং বাড়ির কাজের খালারা। অদিতি আয়েশা শেখের কাছে থাক অদিতি আয়েশা শেখের কাছে থাকছে কিছুক্ষণ, আবার কিছুক্ষণ এটা সেটা তদারকি করছে। এই তো বাড়ি থেকে মাত্রই আয়েশা শেখের কক্ষে এসে বসলো অদিতি। এতক্ষণ মায়ের কক্ষে ছিল, রোকেয়া শেখের সাথে টুকটাক কথা বলছিল। আজ আয়েশা শেখের জ্বরটা একটু কম। রাতে অদিতি নিজেই ছিল এখানে, চন্দ্র থাকেনি। অদিতি হাত ছোঁয়ালো, এখন ঠান্ডা কপাল। অদিতি হাত উঠিয়ে আরেকবার আয়েশা শেখের কপালে ছোঁয়ালো। এখন ঠান্ডা কপাল। আয়েশা শেখ গভীর ঘুমে তলিয়ে আছেন। তাই আর ডাকলো না অদিতি। রাতে ঠিকমতো ঘুমোতে পারেনি বৃদ্ধা দাদি। এই পর্যায়ে অদিতির ডাক পড়ল বসার ঘরে যাওয়ার জন্য। ঘটনা অনেকটাই আঁচ করতে পেরেছে অদিতির তীক্ষ্ণ মস্তিষ্ক। বড় একটা শ্বাস ফেলে কাজের খালার পিছু পিছু কক্ষ থেকে বেরিয়ে গেল। বসার কক্ষে প্রবেশ করেই সালাম বিনিময় করলো সকলের সাথে। খেয়াল করলো বাবার মুখটা শুকিয়ে গেছে। এইবার যেন নিজের আন্দাজ সম্পর্কে নিশ্চিত হলো অদিতি। তবুও অপর পক্ষের মুখ থেকে শোনার অপেক্ষায় রইল, নয়তো নিজ থেকে কিছু বলাটা বেয়াদবি হয়ে যাবে। যেটা শিক্ষা সে পায়নি। আফিয়া খন্দকার অদিতিকে দেখে একগাল হাসলেন, কাছে ডেকে পাশে বসালেন। তৈয়ব চৌধুরী হাসি মুখে বললেন, কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটাই বলি, অদিতি মা। অদিতি কেবল মাথা নেড়ে সম্মতি দিল। অনুমতি পেতেই তৈয়ব চৌধুরী বললেন, আফিয়ার তোমাকে খুব পছন্দ হয়েছে মা। আমাদের আহনাফের জন্য তোমাকে পছন্দ করেছে আফিয়া। তোমার থেকে ভালো কাউকে হয়তো আমরা আহনাফের জন্য পাবো না। তোমার বাবাকে জানিয়েছি ইতিমধ্যে সবটা। তিনি অবশ্য তোমার মতামতের উপর ছেড়ে দিয়েছে সবকিছু। অদিতি মুচকি হাসলো, জবাবে বলল, আপনারা বড্ড দেরি করে ফেলেছেন চাচ্চু। তৈয়ব চৌধুরী ঠিক বুঝলেন না, না বোঝার মতো করে শুধালেন, মানে ঠিক বুঝলাম না মা। আমার নামের আগে এখন একটা নতুন শব্দ যুক্ত হয়েছে চাচ্চু। আমি এখন বিধবা অদিতি শেখ। শুধু অদিতি শেখ হলে ভেবে দেখা যেত বিষয়টা। অদিতির উচ্চারিত প্রতিটা শব্দে কি যেন একটা আছে। যেই বিধবা শব্দটা সমাজের নিচু চোখে দেখে, সমাজের মানুষেরা অবহেলা করে, সেটাকে এই মেয়ে গর্বের সাথে বলছে। কি আশ্চর্য! আফিয়া খন্দকার বললেন, বিধবাদের সমাজ ভালো চোখে দেখে না মা। তুমি নতুনভাবে একটা জীবন শুরু করার সুযোগ পাচ্ছ, এটা তো তোমার জন্য সৌভাগ্যের। আফিয়া খন্দকার শেষের কথাটা একটু খোঁচা মেরেই বললেন। উপস্থিত সকলেই সেটা বুঝলো। আহনাফ বেজায় বিরক্ত হলো। এখনো চোখ তুলে তাকায়নি ছেলেটা। বাবা মায়ের থেকে সে পুরোপুরি বিপরীত স্বভাবের। এখানে এসেছেও এক প্রকার মায়ের জোর জবরদস্তিতে। অদিতির ঠোঁট জোড়া দুদিকে প্রসারিত হলো।
শক্ত কণ্ঠে প্রত্যুত্তর করলো। আমি খাচ্ছি বাবার টাকাতে, থাকছি নিজের বাড়িতে, তাই সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবার মতো অতখানি সময় হাতে নেই। আমি খাচ্ছি বাবার টাকাতেই, থাকছি নিজের বাড়িতে, তাই সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবার মতো অতখানি সময় আমার হাতে নেই। এখন আমার সাথে যা হচ্ছে সেটা আমার জন্য আসলেই দুর্ভাগ্যের। আমি একজন মেয়ে, হাতে বানানো পুতুল নই। আমার বাবা খুব আদরে আমাকে লালন পালন করেছেন এবং এখনও করছেন। আমি একজন ভাইয়ের আদরে বোন, শেখ পরিবারের একমাত্র মেয়ে। যেই বাড়িতে একবার বধূ বেশে পদযুগল রেখেছি, সেখানে দ্বিতীয়বার একই বেশে যাওয়া মানে আমার মৃত স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করা। কথাগুলো বলেই অদিতি উঠে দাঁড়ালো, চৌধুরীদের উদ্দেশ্যে বলল। আপনারা এসেছেন, বিশ্রাম নিন, খাওয়া দাওয়া করুন, গ্রাম ঘুরে দেখুন। সুস্থ স্বাভাবিক সম্পর্কটাকে আমরা অসুস্থ না করি, সেদিকে আর না এগোই। আমার কাজ আছে, আমাকে যেতে হবে। কথাগুলো বলেই দরজার দিকে হাঁটা ধরল অদিতি। আরুষ পুরোটা সময় একেবারে নীরব দর্শক ছিল। ঠোঁট দুটো বাম পাশে কিঞ্চিত উঁচু হলো। আহানাব ততক্ষণে মেঝেতে নিবিষ্ট দৃষ্টি তুলে তাকালো সামনে। দেখলো হালকা আকাশি রঙা একটা শাড়ির আঁচল দরজায় পেরিয়ে গেল। ক্ষোভ জমলো মা বাবার উপরে। সে জানতো এমন কিছুই হবে। এই অপমানের ভার কেবল অদূরে বসা বাবা মায়ের। চোয়াল শক্ত হয়ে এলো আহানাফের। তৈয়ব চৌধুরী এবং আফিয়া খন্দকার স্থির হয়ে বসে আছেন। এমনটা তাদের কল্পনা দিচ্ছিল। তীব্র অপমানে মাটিতে মিশে যেতে মন চাইল তাদের। পরোক্ষভাবে অদিতির করা তীব্র অপমান সয়ে চৌধুরীরা শেখ বাড়ি ত্যাগ করেছে। অবস্থান করেনি বেশিক্ষণ, মুখে তোলেনি এক দানা অন্ন। তাদের প্রবল আত্মসম্মানে বড় আঘাত লেগেছিল বই কি। যেখানে 2 আনা সম্মান নেই, সেখানে পদযুগল রাখা আর নিজের গালে পাদুকা দিয়ে বাড়ি দেওয়া একই। অদিতি যখন লাবণ্য চৌধুরীর জন্য চিঠি দিতে চৈতন্যের কাছে গিয়েছিল, তখন দেখেছিল আহানাফের লজ্জিত মুখটা। ছেলেটা তার বাবা মায়ের করা এরকম অদ্ভুত কাজের জন্য ভীষণ কুণ্ঠিত। মুখ তুলে তাকানোর সাহস অবধি করেনি। যখন সদর দরজা পেরুবে, তখন কেবল এক পলক তাকিয়েছিল আহানাফ। অদূরে দাঁড়ানো অদিতি হেসেছিল, চোখের ইশারায় আশ্বস্ত করেছিল, বুঝিয়েছিল অপরপক্ষকে স্বাভাবিক হতে, এইসব নিয়ে না ভাবতে, তার নতুন জীবনের জন্য শুভকামনা। আহানাফ কৃতজ্ঞতার সাথে মাথা নেড়ে মৃদু হেসেছিল। সেই খবর অবশ্য রোকেয়া শেখের কানে পৌঁছতে সময় লাগেনি। হয়তো কোনো কাজের খালা পাচার করেছে তার কাছে। নিজ কক্ষে পালঙ্কে আধশোয়া হয়ে বসে আছেন রোকেয়া শেখ। মেয়ের করা বাড়াবাড়িতে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদছেন তিনি। পোড়া ভাগ্যটা একটু খুলছিল, সেটাও স্বেচ্ছায় বন্ধ করে দিল ওই মেয়ে। বলে নাকি কখনো বিয়ে করবে না। সে সমাজের তোয়াক্কা করে না। সব কিছু বুঝি এতই সহজ। মেয়েরা সারা জীবন একাকী থাকতে পারে না, পারে না সমাজের বিরুদ্ধে যে একটা পদক্ষেপ নিতে, পারে না আর চোখে দেখা মানুষদের কটু কথা হজম করে জীবন পার করতে। যদি পারত, তাহলে আজ রোকেয়া শেখ এখানে থাকতেন না, 2 সন্তান জন্ম দিতেন না এই শেখ বংশে। গুঞ্জর মতো নিজেকে মুক্তি দিয়ে সুন্দর একটা জীবন পার করতেন। বিয়ের পরে জীবনের সেই দুর্বিষহ ঘটনা মনে পড়লে এখনও অন্তরাত্মা কেঁপে ওঠে। আর নবনীতা, ছোট বোন, সমতুল্য বোনটার সাথে আয়েশা শেখ এই এক জীবনের সবচেয়ে অবিচারটাই করেছে। রোকেয়া শেখের আকাশ কুসুম ভাবনার মাঝে অদিতি পাশে এসে দাঁড়িয়েছে। তিনি অবশ্য খেয়াল করেননি, মায়ের অশ্রুসিক্ত নয়ন ম্লান বদনে এক দৃষ্টি চেয়ে আছে অদিতি। এই পর্যায়ে আস্তে করে ডাকলো, আম্মা। রোকেয়া শেখ অন্যমনস্ক ছিলেন। অদিতির ডাকে চমকে পাশ ফিরে তাকালেন। কিছুক্ষণ মেয়ের মুখটা দেখলেন, অভিযোগের সুরে বললেন, নিজের ভাগ্য নিজেই পোড়াচ্ছিস, এর দায়ভার কে নেবে? এই বয়সে এসে আর কত সহ্য করব বলো তো? মায়ের মুখ থেকে উচ্চারিত শব্দগুচ্ছের আড়ালে লুকায়িত অভিমানটা খুব করে বুঝল অদিতি। তবে এইসব এখন আর হৃদয় ছুঁতে পারে না। মুখের সামনে ভাবিচানের নিষ্পাপ আননখানা বারবার ভেসে ওঠে। এতদিনে সাহস হয়নি ভাবিচানের সামনে যেয়ে দাঁড়ানোর। কোন মুখে নিয়ে দাঁড়াবে? যেই পোড়া ক্ষততে মলম লাগাতে পারবে না, সেই ক্ষত তরতাজা করার অধিকারও নেই। দাদির কান ভাঙানোতে এমন কোনো অবিচার নেই যেটা ওই মেয়েটার সাথে করেনি আম্মা। জবাবে অদিতি মুচকি হাসল। আমার জীবনের দায়ভার কেবল আমার। ভাবিজানের সাথে করা পাপেই এই অবস্থা তোমার। এখন যদি আমার দায়ভারটুকু তোমাকে নিতে হয়, তাহলে বাঁচতে পারবে না আম্মা। রোকেয়া শেখ অবিশ্বাস্য নেত্রে তাকিয়ে রইলেন। মেয়ের মুখ নিঃসৃত কথাগুলো সূচের মতো বিঁধল মস্তিষ্কে। অতি বিস্ময়ে মুখ ফুটে কিছু বলতে পারলেন না তৎক্ষণাৎ।
সময় পেরোলো নীরবে নিভৃতে। অদিতি তখনও ঠায় দাঁড়িয়ে আছে। রোকেয়া শেখ নিজেকে একটু ধাতস্থ করলেন, রয়ে সয়ে বললেন, আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি তখন আমার বয়স মাত্র 14 বছর। আল্লাহ প্রদত্ত রূপ থাকার জন্য আব্বা শান্তিতে থাকতে পারতেন না। কখন কার কুনজরে পড়ে যাই তার তো ঠিক নাই। তাই তিনি আমাকে অল্প বয়সেই বিয়ে দিয়ে দেন। আব্বা তো বিয়ে দিয়েই খালাস। তোর দাদি ছিলেন ভীষণ রাগী। পান থেকে চুন খসলেই সব সময় গালিগালাজ করতেন। একবার তো রান্নাতে লবণ বেশি হওয়ায় আমার কোমরে গরম খুন্তি ধরে পুড়িয়ে দিয়েছিলেন। এত অবিচার মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। কখনো তোর বাবাকে জানানোর দুঃসাহস হয়নি, কারণ আমাকে সংসার বাঁচাতে হবে। পড়াশোনার ইচ্ছে থাকলেও তোর দাদির জন্য করা হয়নি। আমি চাইলেও এই শেকল ছেড়ে বেরোতে পারিনি, মুক্ত আসমানে উঠতে পারিনি। অরুষ হওয়ার পরে তোর দাদির চোখের মণি হয়ে উঠলাম আমি, কারণ আমি শেখ বংশের পরবর্তী বংশধর জন্ম দিয়েছি। আমি কম বয়সে মা হয়েও তোর দাদির ছায়ায় বড় হলাম। আমার মস্তিষ্কে একটা শব্দ গেঁথে দেয়া হলো, শাশুড়ি হতে হবে কঠিন। বৌমাকে মাথায় তুললে উল্টো আমাকে ঘুরিয়ে নাচাবে। পরের মেয়ে কখনো আপন হয় না। আমি নিজের এটাই ভুক্তভোগী ছিলাম। আমার আর তোর ফুপুর মধ্যে যেই দেওয়ালটা ছিল সেটা বুঝতাম। তার পাতে মাছের বড় মাথা আর আমার পাতে মাছের কাঁটা। সেই থেকেই অবলা আমিটার পরিবর্তন হলো, ন্যায় অন্যায় বোঝার শক্তি কমে গেল। অথচ হঠাৎ গুঞ্জর প্রস্থান আমাকে স্মরণ করিয়ে দিল আমি একজন নারী হিসেবে ব্যর্থ। একদমই কথাগুলো বলে থামলেন রোকেয়া শেখ। পাশের টেবিল থেকে কাঁপা কাঁপা হাতে পানির পাত্র তুলে নিয়ে ঠোঁট ছোঁয়ালেন সেখানে। অদিতি উপলব্ধি করলো মায়ের অনুশোচনাটুকু। তবে সবে তো শুরু, পাপ কখনো অন্তরে স্বস্তি দেয় না। অধৈর্য কোল বাঁকিয়ে হাসলো মেয়েটা। আম্মা, তোমার উচিত সবসময় জায়নামাজে বসে কান্নাকাটি করা। তোমার পাপের ক্ষমা স্বয়ং আল্লাহ ছাড়া কেউ করবে না। দাদির প্ররোচনায় একটা নিষ্পাপ প্রাণ হত্যা করেছো তুমি। আমি সবটাই জানি। প্রশ্ন করবে না কিভাবে জেনেছি। আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করো, ঠিক তোমার ছেলের মতোই। এতে যদি সাময়িক শান্তিটুকু মেলে। কথাগুলো বলে আর দাঁড়ালো না অদিতি, দরজার দিকে অগ্রসর হলো। রোকেয়া শেখ সবটা শুনলেন, বড় একটা শ্বাস ফেলে পিছন থেকে বলে উঠলেন, আমার সময় বোধহয় শেষ। বিছানা থেকে আর মুক্তি মিলবে না। বাইরের জগৎ আর দেখা হবে না। তুমি অন্তত ক্ষমা করিও আমাকে। সিক্ত কণ্ঠস্বর রোকেয়া শেখের। অদিতি থমকে দাঁড়িয়ে পড়ল। একমাত্র অভিমান চেপেই অদিতিকে তুমি সম্বোধন করেন রোকেয়া শেখ। বুকটা যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল অদিতির। শত হলেও জন্মদাত্রী মা, যেই মানুষটা কখনো অদিতি শরীরে ধুলো স্পর্শ অবধি লাগতে দেয়নি, দাদির অপছন্দের দৃষ্টি থেকে হেফাজতে রেখেছে, তাকে ঘৃণা করলেও একেবারে ফেলে দিতে পারে না। ঘৃণার পারদও হয়তো আকাশ ছোঁয়া নয়। অদিতির চোখের কোণে পানি জমল, তবুও শক্ত গলায় বলল, আজ বিকেলে আমরা বাগানে হাঁটবো আম্মা। হরেক রকমের ফুল ফুটেছে বাগানে। তাদের সান্নিধ্য পেলে আশা করি ভালো লাগবে তোমার। অদিতি কথাগুলো বলেই আর দাঁড়ালো না, বড় বড় পা ফেলে কক্ষ থেকে বেরিয়ে গেল। রোকেয়া শেখের গাল বেয়ে বাড়ি ধারা নামলো। নির্বাক তটিনীর মতো শান্ত হয়ে বসে রইলেন। কী বা বলার আছে আর? আজ আয়েশা শেখের কাছে চন্দ্রা আছে। অদিতির মন মানসিকতা ভালো না থাকায় একাকী নিজের কক্ষে আছে। সঙ্গী ওই রাজারানী। চন্দ্রা নিজেও আর জোর করেনি। মেয়েটা যেই সময় পার করছে সেখানে নিজেকে সময় দেওয়ার বিকল্প আর কিছু নেই। এতেই যদি খানিকটা ভালো থাকা যায়। আয়েশা শেখ গভীর তন্দ্রাচ্ছন্ন। ওনার পাশেই শুয়ে আছে চন্দ্রা। দুজনের মাঝে বেশ খানিকটা দূরত্ব আছে। চন্দ্রা চোখ দুটো বুজে স্থির হয়ে আছে। পাশে শুয়ে থাকা মানুষটাকে একদমই সহ্য হচ্ছে না চন্দ্রা। সবগুলো জীবন নষ্টের মূল তিনি। ওর নিষ্পাপ গুঞ্জকেও মানুষটা একটুও ভালো থাকতে দেয়নি। আর রইল বাকি নিজের জীবন। মানসপটে ভাসল সেই বিভীষিকাময় রাতটার মর্মান্তিক ঘটনাগুলো, যা কখনোই চন্দ্রাকে ভালো থাকতে দেয় না। সেদিন মধ্যরাত, পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত। গ্রামের মেঠোপথ চন্দ্রের স্নিগ্ধ দুটিতে স্পষ্ট।
প্রকৃতি জুড়ে শীতল ঝিরিঝিরি হাওয়া বয়ে চলেছে। নিজের কথা মতো সত্যিই বাড়ি থেকে বেরিয়ে যায় তাইমুর। পিছু পিছু গুঞ্জরিকাও আসে। গ্রামের বট গাছের নিচে চন্দ্রা যখন পৌঁছায় তখন গাছের পাতার ফাঁক দিয়ে ভূমি স্পর্শ করা শশীর আলোয় চোখের পর্দায় ভাসে এই পৃথিবীর সবচেয়ে দুটো কাছের মানুষের মুখমণ্ডল। তাইমুর আর গুঞ্জরিকাকে দেখতেই চন্দ্রা দ্রুত পায়ে এগিয়ে যায়। গুঞ্জরিকাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তাইমুরের মুখটা শুকিয়ে একটুখানি হয়ে আছে। হাতে সময় কম। নদীর ঘাট থেকে নাও নিয়ে বড় ঘাটে পৌঁছতে হবে। সেখান থেকে লঞ্চ করে নগরে যাবে। ভোর রাতে একটা লঞ্চ আছে, সেটাই ধরবে তাইমুর। আজ খোঁজ খবর নিয়ে জেনেছে সবটা। এই পর্যায়ে তাইমুর তাড়া দিল। সময় কম চন্দ্রাবতী, আপনজন গ্রামের মেয়া ছেড়ে সঙ্গ দিতে পারলে তবেই হাত ধরো আমার, নয়তো নয়। চন্দ্রার কান্নার বেগ বাড়ে। কন্দ্রনের তোড়ে ঠিকঠাকভাবে কথাটাও বলতে পারে না। গুঞ্জরিকা এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়েছিল। এই পর্যায়ে ডান হাতটা তুলে চন্দ্রার পিঠের ওপর রাখে, ধীর গলায় বলে, জীবন একটাই, তাই তোকে বাধা দেওয়ার কাজটা আমাদের হবে না। বাবা মাকে আমি সামলে নিব। তুই আমার ভাইজানের সাথে ভালো থাক চন্দ্রা, আর দেরি করিস না। চন্দ্রা ফুঁপিয়ে কাঁদছে। গুঞ্জর কাঁধ থেকে মাথা তুলে চায়, সিক্ত গলায় বলে, আমাকে ক্ষমা করিস গুঞ্জ। গুঞ্জরিকা আর কিছু বলে না। চন্দ্রা নিঃশব্দে তাইমুরের দিকে এগিয়ে যায়। তাইমুর গুঞ্জরিকার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। একটা অদৃশ্য বাঁধা ছেলেটাকে কিছু বলতে দিচ্ছে না। নেত্র যুগল ছলছল। অন্ধকারের মাঝেও ভাইজানের দৃষ্টি দিব্যি অনুভব করতে পারে গুঞ্জরিকা। কেবল নির্লিপ্ত রয়। বনের থেকে কোনো হেলদোল না পেয়ে তাইমুর উল্টো ঘুরে হাঁটা ধরে। পিছনে হাঁটে চন্দ্রা। বেশ খানিকটা দূরে এগিয়ে যায়। ঠিক তৎক্ষণাৎ পিছন থেকে ডেকে ওঠে গুঞ্জরিকা। ভাইজান। ক্রন্দনরত কণ্ঠস্বর গুঞ্জরিকা। তাইমুর পদযুগল থামিয়ে ফেলে। গুঞ্জরিকা আধা ঠেলে দৌড়ে যেয়ে ভাইজানকে পিছন থেকে জড়িয়ে ধরে। ঠোঁট ভেঙে কেঁদে দেয়, ভাইজান, তোমাকে না দেখে আমি কিভাবে থাকবো? আমাকে কে শাসন করবে? কে আমার আবদার রাখবে? একটু থেমে শুধায়, আমাদের আবার কবে দেখা হবে ভাইজান? তাইমুর পিছনে ঘুরে দাঁড়ায়। কলিজার টুকরো বোনকে বুকের মাঝে আঁকড়ে ধরে। শীঘ্রই দেখা হবে শাকচুন্নি, কাঁদিস না দয়া করে, তুই কাঁদলে আমি যেতে পারবো না। গুঞ্জরিকা সন্তর্পণে চোখের পানি মুছে নেয়, মৃদু হাসার চেষ্টা করে। তুমি যাও ভাইজান, ভালোবাসা মানুষকে নিয়ে খুশি থাকো, আর দেরি করো না। সত্যিই অনেকখানি সময় পেরিয়ে গেছে। লঞ্চ ধরতে না পারলে সব শেষ হয়ে যাবে। তাইমুর আর দাঁড়ায় না। চন্দ্রাকে নিয়ে নতুন জীবনে আশায় পা বাড়ায়। গুঞ্জরিকা কিছু সময় দাঁড়িয়ে থেকে ভাইজানের প্রস্থান দেখে। মন চায় আরও একবার ডেকে শুধাতে, সত্যি আবার আমাদের দেখা হবে তো ভাইজান? তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিলে না তো? নগর অবধি আদৌ পৌঁছে যেতে পারবে তোমরা? গুঞ্জরিকা আর প্রশ্নগুলো করা হয় না। চোখের জলকে সঙ্গী করে নিজেও বাড়িতে ফিরে আসে। নদীর ঘাটে পৌঁছে তাইমুর দেখে শুধু একটাই নৌকা বাঁধা আছে। মাঝি বেঘরে ঘুমোচ্ছে। চন্দ্রার কোমল আঁখি দুটো আজ অজানা শঙ্কায় ডুবে আছে। মুখটা ফ্যাকাশে। ব্যথিত শরীরের যন্ত্রণা দাঁতে দাঁত চেপে সয়ে নিচ্ছে। তাইমুর চন্দ্রার দিকে ফিরে আদেশ করে, মুখটা ওড়না দিয়ে সুন্দর করে বেঁধে নাও, যেন তোমাকে চেনা না যায়। চন্দ্রা মাথা নেড়ে সম্মতি দেয়। তাইমুর দুই পা এগিয়ে যেয়ে মাঝিকে ডাকে। চাচা শুনছেন? এক ডাকেই কাজ হয়। মাঝি চোখ মেলে তাকায়। কই যাবেন? তাইমুর একটু ঝুঁকে বলে, বড় নদীর ঘাটে ভোরের লঞ্চ ধরতে হবে, ভাড়া দ্বিগুণ দেব, যাবেন? মাঝি শোয়া থেকে উঠে বসে। হাস্যোজ্জ্বল মুখে বলেন, অবশ্যই যাবো, আসেন আপনারা। তাইমুর চন্দ্রাকে নিয়ে নৌকাতে উঠে বসে। মাঝি পাড়ে বাঁধা নৌকার দড়ি খুলে ফেলে। বইটা হাতে তুলে নেয়। ঠিক সেই সময় হন্তদন্ত হয়ে ছুটে আসে এক দল মানুষ। সম্মুখে থাকা একজনের কোলে ছোট্ট একটা বাচ্চা, যার মুখ দিয়ে রক্ত পড়ছে। গুরুতর অসুস্থ বাচ্চাটা। একজন তোড়ের সাথে বলে, নদীর ওপারে যাইতে হবে, ভাড়া 4 গুণ পাইবা, তাড়াতাড়ি চলো মাঝি, আমার মেয়ের অবস্থা ভালো নয়। মানুষ টাকার দাস, যেখানে বেশি টাকা পাবে সেখানেই তো যাবে। এটাই মানুষের ধর্ম। মাঝির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। ওনাদের উদ্দেশ্যে বলে, খান যাইতেছি। মাঝি নৌকা ছাউনির ভেতরে বসে থাকা তাইমুরের কাছে যায়। আপনারা নামুন ভাই, একজন অসুস্থ বাচ্চা আইছে, তাকে নিয়ে যাবো, তাহলে নিয়ে না গেলে আল্লাহ নারাজ হইবা। ছাউনির ভেতরে বসে সবটাই শুনেছে তাইমুর আর চন্দ্রা। চন্দ্রা অবাক না হয়ে পারে না। বাচ্চাটাকে নিয়ে যাওয়া আবশ্যক। আবার তারা নৌকা থেকে নামলে যে আর যাওয়া হবে না নিজেদের গন্তব্যে। তাইমুর হঠাৎ করেই রেগে যায়। আমি আপনাকে আগে বলেছি, টাকাও বেশি দিতে চেয়েছি, আপনি রাজি হলেন, এখন আবার ফাজলামি করছেন মিয়া। মাঝি বেজায় বিরক্ত হলেন।
আরে নামেন আপনারা, ওনারা তাড়া দিয়েছে। আপনি 5 গুণ ভাড়া দিলেও আপনারাই নিয়ে যাচ্ছি, পারবেন দিতে? তাইমুর নরম হয়ে যায়, এক পলক চন্দ্রার দিকে তাকায়। মেয়েটা ভয়ে গুটিয়ে আছে। অতগুলো মানুষের সামনে দিয়ে যাওয়াটা একটু ঝুঁকিপূর্ণ, কিন্তু এখন তো কিছু করার নেই। হাতে টাকা স্বল্প। গুঞ্জরিকা নিজের গোছানো সবগুলো টাকা দিয়ে দিয়েছে। সেই টাকা এইভাবে নষ্ট করতে পারবে না। বাকিটা পথ তো এখনো পড়েই আছে। অগত্যা তাইমুর আর চন্দ্রাকে নৌকা থেকে নেমে যেতে হয়। তাইমুর কথা বাড়ানোর সাহস করে না, পাছে কেউ যদি ধরে ফেলে ওদের। কোনো রকমে চোখ লুকিয়ে নেমে মানুষগুলো পাশ কাটিয়ে যেতে নেয়। ঠিক তৎক্ষণাৎ একজন বলে ওঠে, ওইটা মোখলেসুর রহমানের ভাগ্নি না? এইটার ভয়েই ছিল চন্দ্রা। আসন্ন বিপদ উপলব্ধি করতেই থরথর করে কেঁপে ওঠে সম্পূর্ণ কায়া। চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে। কেউ যেন কানের কাছে ফিসফিস করে বলে যায়, তোদের আর একসাথে থাকা হলো না অভাগী চন্দ্রা। মুহূর্তেই নীরব নিস্তব্ধ জায়গাটা কোলাহলপূর্ণ হয়ে ওঠে। অর্ধেক মানুষ বাচ্চাটাকে নিয়ে নৌকায় ওঠে, আর অর্ধেক মানুষ ছুটে আসে ওদের দিকে। পালানোর সময়টুকুও দুজন পায় না। চোখের পলকে সবটা কেমন যেন ঘটে যায়। জোরপূর্বক খুলে ফেলা হয় চন্দ্রার মুখের ওড়নাটা। তাদের সন্দেহ ঠিক হওয়াতে পৈশাচিক হাসে তারা। মোখলেছুর রহমানের মুখের বড় 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 বুলিয়ে এইবার ধূলিসাৎ হবে। কোথায় যাবে কঠিন আত্মসম্মান? তাইমুর পুরো তাজ্জব বনে গেছে। এতক্ষণে টনক নড়েছে মস্তিষ্কে। শুধু পরিবারের সদস্যদের মুখগুলোই ভাসছে। এত অসম্মানের ভার কিভাবে বইবে তারা? আব্বার সামনে কিভাবে দাঁড়াবে তাইমুর? আব্বার সব স্বপ্ন এভাবেই মাটিতে মিশিয়ে দিল সে। ওদের দুজনকে জোরপূর্বক টেনে গ্রামের মোড়লের বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পাঠানো হয় দুই পরিবারের নিকট। ভোরবেলা তাইমুর আর চন্দ্রাকে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যাওয়া হয় বিচারের জন্য। কয়েক ঘন্টার ব্যবধানে সম্পূর্ণ গ্রাম জুড়ে হৈ হৈ পড়ে যায়। তাইমুরের মতো ছেলে এই কাজ করেছে শুনে সবার কৌতূহল বেড়েছে। গ্রামের ভালো ছেলেদের তালিকায় সবার শীর্ষে তাইমুর, যার ব্যক্তিত্ব, কথাবার্তা, চালচলন ভিন্ন। সেই সুচরিত্রের অধিকারী। পড়াশোনা ব্যতীত আর কোনো দিকে তার মন থাকে না। হাঁটার সময় সব সময় দৃষ্টি নুইয়ে হাঁটে। মানুষ তাকে ভীষণ পছন্দ করে। প্রতিটা বাড়ি থেকে মানুষ ছুটে আসে মাঠে। ইতোমধ্যে উপস্থিত হয়েছে দুজনের পরিবার। গুঞ্জরিকা যখন এই সংবাদ শোনে তখন তার পায়ের নিচে মাটি ছিল না। তার আশঙ্কা এভাবে সত্য হয়ে যাবে ভাবতেও পারেনি। সেদিন বিচার সভায় গ্রামের মোড়ল জিজ্ঞাসা করেন তাইমুরকে, এই মেয়েকে ভালোবাসো তুমি? তাইমুর এক ঝলক পরিবারের দিকে তাকায়, ঘাড় ঘুরিয়ে দেখে চন্দ্রাকে। কিছু একটা ভাবে, সময় বিলম্ব না করে এক বাক্যে বলে, জি, ভালোবাসে। মোড়ল তাইমুরের বক্তব্য শুনে চন্দ্রার দিকে একটা কথা জানতে চান। চন্দ্রার সম্মুখে দাঁড়িয়েছিলেন মোখলেছুর রহমান। সেই দৃষ্টি মিলতেই চন্দ্রা মিইয়ে যায়। আর সাহস হয়নি সত্যটা বলার। সময় নিয়ে এক জীবনের সবচেয়ে বড় মিথ্যেটা সেদিন বলে চন্দ্রা। ভালোবাসি না, আমাকে হুমকি দিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়া হচ্ছিল। তাইমুর চকিতে পাশে ফিরে তাকায়। দুজন দূরত্ব রেখে পাশাপাশি দাঁড়িয়েছিল। নিজের কান দুটোকে বিশ্বাস করতে পারছে না ছেলেটা। এভাবেও বুঝি মিথ্যা বলা যায়? গুঞ্জরিকা তাচ্ছিল্য হাসি। জানতো সে এমনই কিছু হবে। মোড়ল ফের প্রশ্ন করে চন্দ্রাকে, তাহলে কাউকে কিছু জানাওনি কেন? চন্দ্রা মুখ নুইয়েছে ততক্ষণে। চোখ তুলে তাকানোর সাহস হয়নি আর। উত্তরে হাউ মাউ করে কেঁদে ফেলে। আমার সম্মানহানির কথা বলেছিল ওই ছেলে, তাই কাউকে জানানোর সাহস হয়নি। ব্যাস, সব দোষ হয় তাইমুরের। সত্য মিথ্যা অবধি আর কেউ চায় না। ভাগ্নিকে মানুষের অত্যাচার থেকে আগলে বাড়িতে নিয়ে চলে যায় মোখলেছুর রহমান। যা হবে বাড়িতে হবে। মোখলেছুর রহমান বিত্তশালী হওয়ায় গ্রামের মোড়লের সাথে তার সখ্যতা আছে। এদিকে মানুষের ক্রোধের শিকার হয় নিরপরাধ তাইমুর। নিরপরাধ নয় তো কি, দোষী হলে দুজনেই হতো। মানুষের পায়ের চটি থেকে শুরু করে ইটের টুকরো অবধি ছড়ে ছেলেটার দিকে। কেউ একটা বার ভাবে না তাইমুরের মতো ছেলেকে দিয়ে কাউকে ধর্ষণের হুমকি দেওয়া সম্ভব নয়। জাব্বার আলীকে সময় দেওয়া হয় 1 সপ্তাহ। এর মধ্যেই গ্রাম থেকে চলে যেতে হবে তাদের। ব্যাস, বিচার সভা সমাপ্তি হয়। চন্দ্রাকে বাড়িতে এনে ঘরবন্দি করা হয়। মেয়েটা মামার পা ধরে খুব কাঁদে তাইমুরদের গ্রাম ছাড়া না করার জন্য। কিন্তু এতে মোখলেছুর রহমান ছিলেন উদাসীন। মামি নাসিমা বেগম আবারও হাত তোলেন চন্দ্রার গায়ে। মেয়েটা জ্ঞান হারিয়ে পড়ে থাকে নিজের কক্ষে। অপরদিকে সেই রাতের পর আর কেউ দেখেনি তাইমুরকে। সেই ঘটনার একদিন বাদে চন্দ্রা ছোট মামাতো বোনের সাহায্যে লোকচক্ষু অন্তরালে গুঞ্জরিকার কাছে আসে। কিন্তু গুঞ্জরিকা ফিরেও তাকায় না।
ফিরিয়ে দেয় চন্দ্রাকে। শেষবারের মতো ক্ষমা চাওয়ার সুযোগটুকুও পায় না চন্দ্রা। মাটির কক্ষের জানালার ফাঁক দিয়ে একজোড়া নির্লিপ্ত চোখ সম্পূর্ণ ঘটনা দেখে। সেদিন রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তাইমুর। ছোট্ট একটা ভুলের জন্য একজন মেধাবী ছাত্রের জীবনটা শেষ হয়ে যায়। ওই দুটো দিন নাওয়া খাওয়া ছিল না তাইমুরের। কক্ষ থেকে প্রাকৃতিক প্রয়োজন ব্যতীত একটা বারের জন্য বের হয়নি ছেলেটা। নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে এই জীবনের ইতি টানে। সোনার টুকরো ছেলেটা হারানোর শোক জাব্বার আলী আর সুফিয়া বেগম সইতে পারে না। নিজেদের জীবনেরও সমাপ্তি টানেন। সঙ্গে মানুষের বিষাক্ত বান তো ছিলই। হাসি খুশি একটা পরিবার এক দমকা ঝড়ে শেষ হয়ে যায়। নিয়তি বড় নিষ্ঠুর ছিল তাদের। অতীত স্মরণ করে বালিশ ভিজিয়ে চলেছে চন্দ্রা। ফুপিয়ে উঠল মেয়েটা, বিড়বিড় করে আওড়ালো, সেই যে নিজেকে হারালাম আর খুঁজে পেলাম না। ঠিক সেই সময় কর্ণগোচর হলো আয়েশা শেখের কণ্ঠস্বর। কাঁদছিস নাথ বউ? চন্দ্রা কাঁদতে কাঁদতেই হাসলো। পাশ ফিরে আয়েশা শেখের দিকে ঘুরল। কিয়ৎ সময় নিশ্চুপ থেকে বলল, আমার জীবনের ধ্বংসের একমাত্র কারিগর আপনি দাদি, আপনার কোনো ক্ষমা নেই। আয়েশা শেখ শুনলেন কথাগুলো, শোধালেন, নবনীতার লগে তোর কি সম্পর্ক আছিল? মুই যেটাই ভাবছি সেটাই নাকি? চন্দ্রা মলিন বেদন ভেজা চোখে মৃদু আওয়াজে হেসে উঠল। জবাব দিল না কোনো। আয়েশা শেখ একটু ভীতু হলেন। এই মেয়ে পাগল হলো নাকি? ওনাকে মেরে টেরে ফেলবে কি? চন্দ্রা হাসি থামালো, বুঝলো অপরপক্ষের মনোভাব, বলল, ভয় নেই দাদি, আমি আপনাকে হাতে মারবো না। আপনি আমার উপস্থিতিতে এমনি নিঃশেষ হয়ে যাবেন। আপনার হাতে হয়তো বড়জোর 1 মাস সময় আছে। চেয়েছিলাম শেখ বংশের পরবর্তী বংশধরের হাত ধরে আপনার ধ্বংস উল্লাস করব, কিন্তু আপাতত সেটাও প্রয়োজন নেই। পথের কাঁটা তো চলে গেছে, আপনি নিজেই দাঁড়িয়ে দিয়েছেন। সময় খরস্রোতা নদীর মতোই বহমান। আমাদের দিন ভালো মন্দ যেমনই কাটুক, শ্বাস চলুক কিংবা চিরতরে বন্ধ হয়ে যাক না কেন, সময় তার নিজের মতোই চলবে, কখনোই থেমে রবে না। কারোর পরোয়া সময় কখনো করে নাকি? একদমই নয়। এবার যেন ঝড়ের গতিতে জীবন থেকে একটা মাস কেটে গেছে। সব কিছুর মধ্যে দিয়ে নানান গল্পের বাহক জীবনীগুলো টেনে টুনে চলছে। আরশ নগরে গিয়েছিল পাসপোর্ট সহ হজের জন্য প্রয়োজনীয় কিছু কাজে। 8 দিন সেখানে অবস্থান করে গত সপ্তাহে গ্রামে ফিরেছে। রমজান মাস চলছে, আজ পঞ্চম রোজা। সময় দিনের শেষ প্রহর। গুঞ্জরিকা চুলোর পাশে বসে আছে, হাঁড়িতে ভাত হচ্ছে। পুঁই শাক আর লাউয়ের তরকারি রান্না করেছে ইতোমধ্যে। ইফতারের ভাত খাওয়ার অভ্যাস আছে গুঞ্জরিকার। এটা অবশ্য পুরনো অভ্যাসই বলা চলে। আড়তের সেখানেই কাজ নিয়েছে, 1 মাসের পারিশ্রমিকও পেয়েছে। সেই দিয়েই প্রথম রোজার দিনে বাজার সদাই করে এনেছে। রোজা মুখে বাজারে যাওয়া কষ্টের বটে। এছাড়া রোজ কাজে যেতে হয়, সময়েরও অভাব। এর মধ্যে মনের মধ্যে অন্য পরিকল্পনা এঁটে রেখেছে। আজ থেকে 15 দিন আগে শাহরিয়ারের হাত ধরে আরশের একখানা চিঠি এসেছিল। মানুষটা দেখা না দিলেও নিজের মনের অব্যক্ত কথাটা ঠিকই চিঠিতে লিখেছিল। নিজের কথা রেখে নিজের অনুপস্থিতিতে গুঞ্জরিকাকে এলোমেলো করে দেওয়ার ক্ষমতা সে রাখে। এর দায়ভার অবশ্য গুঞ্জরিকার নিজের, কারণ সে নিজেকে ফিরিয়ে দিলেও অবাধ্য মনটাকে ফিরিয়ে নিতে পারেনি ওই মানুষটা থেকে। আমার ভুলটা কি পৃথিবীর সব ঘৃণার ঊর্ধ্বে ছিল গুঞ্জন? তুমি সব ভুলে কেন পারলে না আমার হতে? এতে কারোর অপ্রিয় শেখ বাবু। বড় একখানা পৃষ্ঠার চিঠিতে শুধু এই দুটো বাক্য লেখা ছিল, অথচ শেষ সম্বোধনটুকুতে গুঞ্জরিকার পুরো পৃথিবী বিষাদের ছায়ায় ছেয়েছিল। চোখের পানিতে স্নানিত হয়েছিল চিঠিখানা। নিজের মনেই তাচ্ছিল্য হাসল গুঞ্জরিকা। ঠিক সেই সময় ওকে অবাক করে দিয়ে শাহরিয়ার এসে উপস্থিত হলো কুঠিরের সামনে। সাইকেলের হর্নের শব্দে গুঞ্জরিকার পিছন ফিরে চেয়েছে ততক্ষণে। বেড়ার কাছটায় শাহরিয়ার এসে দাঁড়িয়েছে। গুঞ্জরিকা হাসি মুখে বসা থেকে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল সেদিকে। শাহরিয়ারের ঠোঁটের কোণে সবসময়ের মতোই মুচকি হাসি ছড়িয়ে আছে। গুঞ্জরিকা সালাম দিয়ে জানতে চাইল, ভালো আছেন ভাইজান? ভাবি চাচি সবাই ভালো আছে? শাহরিয়ারের হাসি মুখে সালামের জবাব দিল, সাথে বলল, আলহামদুলিল্লাহ ভাবি, আমরা সবাই ভালো আছি। কথাগুলো বলেই থামলো শাহরিয়ার। ছেলেটার মুখে লাজুক হাসি ছড়িয়ে আছে। গুঞ্জরিকার নজরে এড়ালো না সেটা, শুধালো, কোনো ভালো সংবাদ আছে ভাইজান? শাহরিয়ার হ্যাঁ বুঝিয়ে মাথা নাড়ল, প্রত্যুত্তর করল, ভাবি, আল্লাহর অশেষ রহমতে আমি বাবা হতে চলেছি। আপনার দোয়ায় রাখবেন আমাদের উপর। এই খুশি সংবাদটা আজ সকালে জানার সুযোগ হয়েছে, কিন্তু আপনাকে না জানিয়ে শান্তি পাচ্ছিলাম না, তাই এই অসময়ে ছুটে এসেছি।
সাইকেলের হাতলে ঝুলিয়ে রাখা একটা থলি গুঞ্জরিকার দিকে এগিয়ে দিল শাহরিয়ার। গুঞ্জরিকা বিড়বিড় করে আলহামদুলিল্লাহ বলল, আপনারা সব সময় আমার দোয়ায় থাকবেন ভাবিজান। এই পৃথিবীর কেউ আপনার মতো করে এবং নিঃস্বার্থভাবে আমাকে এতটা সাহায্য করেনি। পরপরই থলের দিকে চেয়ে প্রশ্ন করলো গুঞ্জরিকা। এটাতে কি আছে ভাইজান? শাহরিয়ারের মুখের হাসি বাড়ল। মিষ্টি আছে ভাবি। এত খুশির খবর খালি হাতে কিভাবে আনি? গুঞ্জরিকা মুচকি হাসলো। নিতে পারি, তবে একটা শর্ত আছে আমার। শাহরিয়ারের ভ্রু জোড়া গুটিয়ে এলো, মুখের চওড়া হাসিটা কমলো। উৎসুক চোখে চেয়ে রইল। হয়তো বিষয়টা একটু বুঝতে চেষ্টা করলো, জানতে চাইলো। কি শর্ত ভাবি? আজকের পর থেকে আর কখনো আমাকে ভাবি বলে ডাকবেন না ভাইজান। আমাকে বোন সম্বোধন করলে খুশি হব। শাহরিয়ারের কুঁচকে যাওয়া কপাল সমান হয়ে এলো, মৃদু আওয়াজে হেসে উঠল। মিষ্টির থলেটা এগিয়ে দিয়ে বলল, তবে তাই ডাকবো আপনাকে। আপনি শাহরিয়ারের একমাত্র বোন। এই অদমের ক্ষমতা নেই আপনার আবদার ফিরিয়ে দেওয়ার। গুঞ্জরিকা সন্তুষ্ট হলো জবাবে। মিষ্টির থলেটা নিজের হাতে নিল। থলের ভেতরে আলগোছে চোখ পড়তেই একটা চিঠির খাম নজরে এলো। ঘটনা আজ করতে পারলো মেয়েটা, তবুও প্রশ্ন ছুড়ল শাহরিয়ারের উদ্দেশ্যে। ভাইজান, চিঠি কে পাঠিয়েছে? শাহরিয়ারের হাসি মুখটা ম্লান হয়ে উঠল, দৃষ্টি নামিয়ে নিল। নত মুখে উত্তর দিল, আরশ পাঠিয়েছে। তাকে ত্যাগ করলেও ঠিকানাখানা ফেরত দিবেন না বোন। এই ভাইজানের এই আবদারটুকু একটু রাখুন। গুঞ্জরিকা চিঠিখানা এমনিতেও ফিরিয়ে দিত না, এর উপর শাহরিয়ারের আবদার। কিয়ৎ সময় নীরব রইল, বড় একটা শ্বাস ফেলে বলল, আমি এখানে আমি এখানে থাকছি না ভাইজান। কোথায় যাচ্ছে সেটা আপাতত না বলি, তবে ঠিক মতো পৌঁছে ঠিকানা দিয়ে আপনাকে চিঠি লিখবো ইনশাল্লাহ। কিন্তু সেই ঠিকানা গোপন রাখা আপনার কর্তব্য ভাইজান। শাহরিয়ার চকিতে চোখ তুলে তাকালো, অবিশ্বাস্য নেত্রে চেয়ে রইল। মুখ ফুটে কিছু বলতেও ভুলে গেল ছেলেটা। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। গুঞ্জরিকা বুঝলো সবটা, নিজ থেকেই পুনরায় বলল, এখানে থাকলে আমি ভালো থাকতে পারবো না ভাইজান। ওই বাড়ির বিষাক্ত বাতাস এখানে এসে আমাকে ধাওয়া করে বেড়াবে। আমি এই হাওয়া, এই বিষ ব্যথা থেকে মুক্তি চাই। তাদের থেকে ততটা দূরে যেতে চাই যত দূর গেলে আর কোনো পিছুটান থাকবে না। আর কখনো এখানে আসিয়েন না ভাইজান। শাহরিয়ার তখনও হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। কেমন অদ্ভুত অনুভূত হচ্ছে। মেয়েটা যার থেকে পালিয়ে বেড়াতে চাইছে, আদৌ কখনো মুক্তি মিলবে তার থেকে? বড্ড জটিল প্রশ্ন বোধ হয়। চারপাশ হাতড়েও উত্তর মিলল না। ছলছল আঁখিতে তাকিয়ে আছে শাহরিয়ার। এতক্ষণে ছোট্ট করে বলল, যেটাতে আপনি ভালো থাকবেন সেটাই করুন বোন। গুঞ্জরিকা উল্টো ঘুরে কুঠিরের দিকে হাঁটা ধরল। উঁচু গলায় বলল, একটু দাঁড়ান ভাইজান, আমি আসছি। দ্রুত পায়ে কুঠিরে প্রবেশ করলো। কয়েক মিনিটের ব্যবধানে কিছু কাগজপত্রের একটা থলে নিয়ে ফিরে এলো। নিঃশব্দে শাহরিয়ারের হাতে ধরিয়ে দিল, নিজ থেকেই বলতে শুরু করলো, এটাই জমির কাগজপত্র ভাইজান। ওটার উপরে লিখে দিয়েছে এই জমি আমি আপনাদের দিয়েছি। এর বেশি কিছু করার সময় নেই আমার হাতে। এখন আপনার দায়িত্ব আমার মতো অভাগী গুঞ্জনদের জন্য এখানে এই নদীর পাড়ে একটা আলাদা জগৎ বানিয়ে দেওয়া। এতটুকুই অভাগীর জন্য, এই তুচ্ছ মানবকুলের জন্য করবেন ভাইজান। প্রত্যুত্তরে শাহরিয়ার নিশ্চুপ রইল। সত্যি ছেলেটা সাধ্য হলো না ফিরিয়ে দেওয়ার। হাতে থাকা কাগজপত্রগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বেশ খানিকটা সময় নিয়ে রয়ে সয়ে বলল, আপনি নিশ্চিত থাকুন, আমি আপনার কথা রাখবো বোন। গুঞ্জরিকা গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল। খুশিতে নাকি পৃথিবী সম দুঃখে কে জানে। শাহরিয়ার মলিন হাসলো, দিব্যি আশ্বাস দিল বোন সমতুল্য গুঞ্জরিকাকে। হায় রে মানব জীবন, কত বর্ণে, কত রঙে, কত সাজে তুমি মানুষের মাঝে ধরা দাও। ইফতারের পর আজ শেখ বাড়ির চিত্র ভিন্ন। যেখানে গ্রামবাসী বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছে, সেখানে শেখ পরিবারে কান্নাকাটির জোয়ারে বয়ে যাচ্ছে। ইফতারের পরে বিছানায় একটু শরীর না ছোঁয়ালে ক্লান্তিতে চোখ বুজে আসে। হাড় মাংসে গড়া দেহটা আর সায় দেয় না। তারাবির নামাজ পড়া থাকে, কিন্তু আজ কারোর সেই সুযোগ নেই। আয়েশা শেখের অবস্থা ভালো না। রোকেয়া শেখ নিজেও এসে বসে আছেন শাশুড়ির কক্ষে। রোকেয়া শেখ নিজেও কোমরের ব্যথায় চলাফেরা করতে পারেন না তেমন। লাঠির সাহায্যে টুকটাক হাঁটাহাঁটি করেন, নিজের প্রয়োজনীয় কাজগুলো করেন। অন্যদের উপর আর কতটুকুই বা নির্ভর করা যায়? 5 বার হাসি মুখে সাহায্য করলে একবার ঠিকই মুখ ঝামটা দিবে। এক জীবনে কখনোই কারোর উপর পুরোটা ভরসা করা যায় না। মানুষ এতটা ভরসার স্থল কখনো হয়ে ওঠেনি। আয়েশা শেখের শরীর ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।
পুরোপুরি বিছানাবন্দি জীবন কাটাচ্ছেন। সেই যে জ্বরে বিছানায় পড়ল, আর ওঠা হলো না। কবিরাজ এসে নিয়ম করে ঝাড়ফুঁক করে যাচ্ছেন, ডাক্তার এসে নাড়ি পরীক্ষা করে ঔষধ দিয়ে গেছেন, কোনোটাতে কোনো কাজ হচ্ছে না। একভাবে বিছানায় পড়ে থেকে শরীরের ভাঁজের চামড়াগুলোতে পচন ধরেছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরেও রক্ষা হয়নি। আজ 2 দিন মুখের ভেতরে ঘা দেখা দিয়েছে। হয়তো কথাবার্তা বলতে পারছেন না বলেই এমনটা হয়েছে। কিন্তু আজ সন্ধ্যায় হঠাৎ করেই সেখানে বেশ কিছু পোকার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। চোয়াল কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। আয়েশা শেখের পাশে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। মানুষটা রাত যাবেই কিনা সেই নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা। আরও সাইকেল নিয়ে ছুটেছে ডাক্তারের কাছে। আসমান শেখ মায়ের এক পাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন, একখণ্ড পাথরে পরিণত হয়েছেন। সালেহা শেখ সারথীকে নিয়ে দিন তিনেক হলো এসেছেন। মায়ের শিয়রে বসে সূরা ইয়াসিন পড়ছেন তিনি। ক্ষণে ক্ষণে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদছেন। মা শব্দটার কাছে সব ফিকে হয়ে যায়। সেখানে ভালো মন্দর বিভেদ থাকে না। সারথী নিজের মাকে বুঝ দিচ্ছে। রোকেয়া শেখ একপাশে বসে তাসবিহ গুনছে। মুখটা পাণ্ডুর বর্ণ ধারণ করেছে। কিসের চিন্তায় যেন মগ্ন হয়ে আছেন। হয়তো নিজের ভবিষ্যৎ কল্পনা করছেন। অদিতি নিজের কক্ষে আছে। আদুরে দুয়ারের নিকট থমকে দাঁড়িয়ে আছে চন্দ্রা। এক চিত্তে তাকিয়ে আছে আয়েশা শেখের ফ্যাকাশে বদনে। ওই মুখটার অপব্যবহারের জন্যই কি আল্লাহ প্রদত্ত এই কঠিন শাস্তি? এই পৃথিবীর বুকে সচক্ষে দেখিয়ে দিচ্ছেন, সতর্ক করেছেন মানবকুলকে। কিন্তু মানুষ কি একটুও শুধরাচ্ছে নিজেদের? এত সুযোগ পেয়েও আল্লাহর পথে ফিরে আসছে কি? পরকাল ভুলে ইহকালের আনন্দে মেতে আছে সকলে। ক্ষমতা সম্পদের কত বড়াই তাদের, মৃত্যুর চিন্তা কেউ করে না। ভবিষ্যতের চিন্তায় বিভোর সকলে, অথচ মানবকুলের মৃত্যুই একমাত্র ভবিষ্যৎ। আয়েশা শেখের যন্ত্রণায় চন্দার বুকটা শান্তির পরশে জুড়িয়ে যাচ্ছে। কিন্তু সে নিজেও তো একই রাস্তার পথিক। তার মুখনিসৃত জুবানে একটা পরিবার নিঃশেষ হয়ে গেছে। তবে তার শাস্তি কি এর চেয়েও ভয়ানক হবে? হঠাৎ করেই চন্দ্রার বুকটা হাঁসফাঁস করে উঠল। ওখানে আর দাঁড়ালো না, হনহনিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। অদিতি নিজের কক্ষে বসে আছে। নিজের প্রিয় থেকে ঘৃণায় রূপান্তরিত হওয়া পরিবারটার ধ্বংসের হিসেব নিকেশ খুব করে কষছে। কেমন যেন পরিবারটা একটু করে ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাচ্ছে। আগে সেই হাসি খুশি পরিবারটা এখন বিষে বেড়াচাল। এখানে কেউ কোথাও ভালো নেই। নিজেদের করা পাপে নিজেরাই পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে। প্রকৃতির বিচার বড় কঠিন। এখানে বিন্দু পরিমাণ ছাড় নেই। অদিতির নিগুড় কল্পনা জল্পনার মাঝেই দরজায় কড়াঘাতের শব্দ ভেসে এলো। অদিতি ভাবনা থেকে বেরিয়ে এলো, উঁচু গলায় প্রশ্ন ছুড়ল। কে? দরজার ওপাশ থেকে ভেসে এলো চন্দ্রার ক্ষীণ গলা। আমি ভেতরে আসতে পারি? এই সময় চন্দ্রার আগমনে অদিতি একটু অবাক হলো বই কি, মুখে বলল, এসো। অদিতি অনুমতি দেওয়ার পরপরই দরজাটা মৃদু শব্দে খুলে গেল। শ্লথ গতিতেই ভেতরে প্রবেশ করলো চন্দ্রা। এগিয়ে এসে অদিতির মুখোমুখি দাঁড়ালো। আগে পিছে কিছু না বলেই সোজা সাপটা জানতে চাইল। নবনীতা তালুকদারের সাথে তোমার দাদি আয়েশা শেখ কি করেছিল অদিতি? অনুরোধ, মিথ্যে বলবে না। অদিতি কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল চন্দ্রার উদাসীন আননে। এতদিনে চন্দ্রার আচরণগত পরিবর্তন সে ঠিকই লক্ষ্য করেছে। বিচক্ষণ মস্তিষ্ক কেমন যেন দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলল। অদিতি বসা থেকে উঠে দাঁড়ালো। চন্দ্রার সম্মুখে দাঁড়িয়ে চোখে চোখ রেখে জানতে চাইল। অদিতি শেখ কখনো মিথ্যার আশ্রয় নেয় না। কিন্তু তুমি কে বলো তো ভাবি? আমি যতদূর জানি তোমার সত্য বলার অভ্যাস কম। অদিতির তেরছা কথায় প্রথমবারের মতো অধর এলিয়ে হাসল চন্দ্রা। একটুও রাগ করলো না। মুখটা কিঞ্চিত এগিয়ে ফিস করে বলল, নবনীতা তালুকদারের একমাত্র কন্যা চন্দ্রা শেখ। হুম, চন্দ্রা তালুকদার। শেখ বংশকে আম্মাত নিজেই ত্যাগ করেছেন। চন্দ্রা তালুকদারই ঠিক আছে। অদিতি ঠোঁট বাঁকিয়ে হাসলো। আমার ধারণাই সঠিক। তবে তোমার আচরণ চলাফেরা সবসময় নিজেদের মতো একটা তেজ খেয়াল করেছি আমি। বারান্দায় চলো, আজ তোমার সাথে আড্ডা দিই। বিভৎস সময় হয়তো কিছুটা কেটে যাবে। কথাগুলো বলেই বারান্দার দিকে অগ্রসর হলো। ওর পিছু পিছু চন্দ্রাও এগিয়ে গেল। প্রকৃতির বুকে শীতল হাওয়ার রাজত্ব। আসমানে সরু এক টুকরো চাঁদের অস্তিত্ব উঁকি দিচ্ছে। শশীর নিয়ন আলোয় চারপাশ আলোকিত। বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে আছে অদিতি এবং চন্দ্রা। দুজনের দৃষ্টি নিবদ্ধ অদূরের কিছু নারকেল গাছে।
সেখানে দুটো পাখি বসে আছে, কিন্তু কি পাখি ঠিক বোঝা যাচ্ছে না। তাদের ভেতরে হয়তো মান অভিমানের পর্ব চলছে। একজন খুব করে অপরজনকে মানানোর চেষ্টা করছে। ভীষণ সুন্দর একটা দৃশ্য। চারিদিকে নীরব নিস্তব্ধ পরিবেশ বিদ্যমান। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ শোনা গেল অদিতির গলা। ভাবিজানের মুখে শুনেছিলাম আমার জন্মের আগে এই পরিবারে আরও দুজন সদস্য ছিল, আমার ছোট চাচা আকবর শেখ এবং ছোট চাচি নবনীতা তালুকদার। ছোট চাচা ব্যবসায়িক কাজে নগরে যেতেন, তো একদিন নগর থেকে ফেরার পথে এক দুর্ঘটনায় তিনি নিহত হন। ওনার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। নবনীতা তালুকদারের ভাগ্যের করুণ পরিণতিতে গ্রামের সকলে ভীষণ ব্যথিত হয়। দাদি নাকি তাকে ভীষণ অত্যাচার করতেন, তাকে বসিয়ে বসিয়ে খাওয়ানো দাদি পছন্দ করতেন না। অথচ দাদির টাকার অভাব ছিল না, তার টাকা পোকায় খেত। উঠতে বসতে কটু কথা শোনাতো নবনীতা তালুকদারকে। তো একদিন এভাবেই রাগের মাথায় অন্তঃসত্ত্বা নবনীতা তালুকদারের পেটে লাথি মেরে বসেন দাদি। সেইবার আল্লাহর রহমতে বাচ্চাটা বেঁচে গেলেও ওনার শরীর ক্রমশ খারাপের দিকে যেতে থাকে। মানুষ বলতো বেশি দিন বাঁচবে না। দাদি সেই সময়ে ঠিকমতো খেতেও দিতেন না। তখন বাবা বেশিরভাগ সময় ব্যবসায়িক কাজে নগরে থাকতো, এইসবের কিছুই জানতেন না। আর আম্মা, তিনি ছিলেন দাদির হাতে বানানো পুতুল। ভাইজান পড়ার জন্য গ্রাম ছেড়েছিলেন ততদিনে, তার নিকটও সবটা অজানা ছিল। এত অত্যাচার সয়েও এই পরিবারে মুখ থুবড়ে পড়েছিলেন নবনীতা তালুকদার। এর মধ্যে একদিন ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন তিনি। এই নিয়েও দাদি ঝামেলা করতেন। তার বংশের প্রদীপ নেভাতে নাকি কন্যা সন্তান জন্ম দিয়েছেন নবনীতা তালুকদার, হাতে ছুঁয়েও মারতেন। তো এত কষ্ট সহ্য করতে না পেরে এক ঝড় বৃষ্টির রাতে এই শেখ বাড়ি থেকে নবনীতা তালুকদার নিখোঁজ হয়ে যান তার ছোট্ট শিশু নিয়ে। কোথায় গেছেন কেউ জানে না। মানুষ বলে হয়তো শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, নয়তো এত বছরেও কেউ তাকে কেন দেখল না। একদমে কথাগুলো বলে থামলো অদিতি। চন্দ্রার দৃষ্টি সরেই দূর আকাশে নিবদ্ধ হয়েছে। এক দমকা পবন এসে দুজনার কায়া ছুঁয়ে গেল। শিরশির করে উঠল সর্বাঙ্গ। চারপাশ যখন পুনরায় নীরবতা গ্রাস করে নেবে, তখন চন্দ্রা বলতে শুরু করলো। আম্মা আমাকে পৃথিবীর আলো দেখাতে তার শখের সংসার এই শেখ পরিবার ত্যাগ করেছিল, কারণ আয়েশা শেখ কখনোই আমাকে বাঁচতে দিতেন না। আম্মা আমার এক দুঃসম্পর্কের মামার কাছে আশ্রয় নিয়েছিল। আমার সাহস করেনি নিজের বাবার বাড়িতে ফিরে যেতে, কারণ পরিবারের বিপরীতে যে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি মামার কাছে ছিলেন 6 মাস। আমার জন্মের 7 মাস তখন। হঠাৎ করেই একদিন আম্মা কোথায় যেন হারিয়ে গেলেন, আর কখনো ফিরে আসেননি। তার কয়েকদিন পরে নদীতে লাশ মেলে এক নারীর, মুখসহ সম্পূর্ণ শরীর ফুলে কিছুই বোঝা যাচ্ছিল না। সবার ধারণা ওটাই হয়তো আম্মা ছিলেন। শেষের দিকে চন্দ্রার কণ্ঠস্বর ধরে এলো, গাল বেয়ে নীরবে বাড়ি ধারা নামলো। অদিতি পাশ ফিরে তাকালো। এই প্রথমবারের মতো চন্দ্রার কাঁধে হাত রাখলো। মুখে কিছুই বলল না, কেবল বুক চিরে ক্লান্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অকস্মাৎ কিছু স্মরণ হতেই অদিতি বলে উঠল, তুমি যে নবনীতা সেজে দাদিকে নিয়ম করে ভয় দেখাতে আমি জানি ভাবি। তৎক্ষণাৎ চন্দ্রার কান্না থেমে গেল। ঝড়ের গতিতে ফিরল অদিতির দিকে। চাহনিতে বিস্ময় ফুটে উঠেছে। অদিতি মুচকি হাসলো। ভয় নেই, কাউকে বলার হলে এতদিনে বলতাম। যার যেটা প্রাপ্য সে সেটাই পাবে। কারোর সাথে অবিচার করে কখনো শান্তি পাওয়া যায় না, অন্ততপক্ষে ভালো থাকা যায় না। তার উৎকৃষ্ট উদাহরণ তুমি। চন্দ্রা সবগুলো কথা শুনল। মস্তিষ্কের প্রতিটা নিউরনে সেই যাতনার মিশ্রিত অতীত উঁকি দিল। এক পর্যায়ে ফুঁপিয়ে উঠল মেয়েটা। আমার জীবন ধ্বংস করেছে এই শেখ পরিবার। তোমাদের মতো সুন্দর একটা জীবন আমারও প্রাপ্য ছিল। সব থেকেও আমি কিচ্ছু পাইনি অদিতি। যেই দিন মামি আমাকে মারতে মারতে সব সত্য বলেছিলেন, সেদিন আমার বুকটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল। যেই আমি নিজেকে জাতপাতহীন ভাবতাম, সেই আমি একটা বিত্তশালী পরিবারের সন্তান ছিলাম। এত অবহেলা, এত দুঃখ, এত অবিচার আমার প্রাপ্য ছিল না অদিতি। অতঃপর জেদ ধরে এই বাড়িতে আসা। মামা পেল বড় অঙ্কের টাকা, আর আমি পেলাম ক্ষণিকের মানসিক শান্তি। অদিতি আর কিছু বললো না। মনটা কেমন তিক্ততায় ছেয়ে গেল। একটা মানুষের হাত ধরেই পরিবারের সবার জীবনে দুঃখের আগমন ঘটেছে, কারো ভালো থাকা হয়ে ওঠেনি। হঠাৎ কক্ষে আরো একজনের উপস্থিতি অনুভব করতেই দুজন পিছনে ফিরে দেখলো। দুজনের চোখের পর্দায় ভাসলো ভীষণ পরিচিত একটা মুখ।
তীক্ষ্ণ দৃষ্টি তাক করা ওদের দিকে। পুরুষালীর চোয়াল শানিত দেখাচ্ছে। অদিতি নির্লিপ্ত রইল। একটুখানি হয়ে গেল। অপরদিকে চন্দ্রার মুখটা আতঙ্ক শঙ্কায় একটুখানি হয়ে এলো। এখন কি এই বাড়ি শেষ আশ্রয়স্থলও হারাতে হবে? কোথায় যাবে? কার কাছে যাবে? ওর তো নিজের বলতে কেউই নেই এই সুবিশাল ধরণীতে। পরক্ষণেই ভাবলো যেখানে তার অধিকার আছে সেখান থেকে এক পাও নড়বে না। দুজনকে অবাক করে দিয়ে ভেসে এলো আরুষের গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। সব দাবার বোর্ডের অবহেলিত কোটি হলো আরুষ শেখ। জন্মদাত্রীর বিষের পাত্র হাতে নিয়ে নিজের মৃত্যুর ভয় দেখিয়ে দ্বিতীয় বিয়েতে রাজি করালো। প্রিয়তমা হাসি মুখে দ্বিতীয় বিয়ের অনুমতি দিল। একজন অসহায়দের নাটক করে পেট পিছে ছুরি বসালো। দিন শেষে বোকা আরুষ শেখ কেবল শূন্যের খাতে পূর্ণতা পেল। মধ্যরাতে প্রকৃতি গুমট হয়ে আছে। হঠাৎ করেই নিজের রূপ বদলেছে আকাশ। সুন্দরী শশী ঢাকা পড়েছে কালো কুচকুচে নীরদের আড়ালে। ক্ষণে ক্ষণে আলোর রেখা দাগ কেটে যাচ্ছে অম্বর চিরে। বইছে ঝিরিঝিরি হাওয়া। প্রকৃতি বৃষ্টির আগমনী বার্তা দিলেও নিশ্চয়তা সীমিত। মানুষের মতো সবকিছুই আজকাল আশা দিয়ে ছলনা করছে। শেখ বাড়ির ছাদে কার্নিশ ঘেঁষে আছে আরুষ। হাতে লাল টকটকে একখানা শাড়ি। বিদ্যুৎ ঝলকানির আলোয় রংটা বড্ড আবেদনময় দেখাচ্ছে। নগর থেকে কুঞ্জরিকার শেষ আবদার রাখতে এটাই কিনে এনেছিল আরুষ। শাড়িটা সঙ্গে নিয়ে কত শত কল্পনা এঁকেছিল মন কুঠুরিতে। তাকে ছোঁয়ার আশা ছিল না, কেবল মন ভরে চোখের সবটুকু তৃষ্ণা মিটিয়ে এক রাত দেখতে চেয়েছিল। দেহের চাহিদা থেকে আরুষের মনের চাহিদা ছিল বেশি, কিন্তু ধেয়ে আসা কালবৈশাখীতে সব হারিয়ে পথের পথিক হয়ে বসলো ছেলেটা। মানুষ সবচেয়ে বড় বোকা সেখানে বনে যায় যেখানে শত্রুপক্ষ থাকে নিজের বিশ্বস্ত কাছের কেউ। যারা প্রকাশ্যে খারাপ তাদের থেকে আমরা নিজেদের গুটিয়ে রাখি, কিন্তু যারা মাকাল ফল তাদের বেলায় আমরা অসহায় থাকি। কিছু বুঝে ওঠার আগেই তাদের নিক্ষেপ করা ছুরিটা আমাদের ক্ষত বিক্ষত করে দিয়ে যায়। আরুষের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। রাত গভীর হচ্ছে। আরুষ সিক্ত নয়নজোড়া নিয়ে এক দৃষ্টে হাতে থাকা লাল শাড়িটার দিকে তাকিয়ে আছে। দুটো নিষ্প্রাণ। ভেতরে যে গুমোট তুফান বয়ে চলছে তার সাক্ষী দিচ্ছে ঘুম রক্তাক্ত নেত্রযুগল। অব্যক্ত কথাগুলো যেন চোখের ভাষাতেই বোঝা সম্ভব। কি হৃদয় বিদারক চাহনি! ঠিক কতটা অসহায়ত্ব লুকিয়ে আছে ওই নিষ্প্রভ আঁখি জোড়ায় তা যেন বর্ণনা করা সম্ভব নয়। এই পর্যায়ে দুই এক ফোঁটা নোনা জল টপ টপ করে ঝরে পড়ল শাড়িটার আঁচলে। পরক্ষণেই শোনা গেল ভঙ্গুর শীতল পুরুষালী কণ্ঠস্বর। তুমি আমার হলে এই পৃথিবীর সবকিছুতে বড় অনিয়ম হয়ে যেত। চাঁদ সূর্য নক্ষত্র বোধ হয় নীরব যুদ্ধ ঘোষণা করতো পৃথিবীর বিরুদ্ধে। তাই হয়তো তুমি আমার হওনি গুঞ্জন। পরপরই শাড়িটা দুই কাঁধের উপর রাখলো আরুষ। বুক চিরে পাঁচর ভাঙা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নীরবে নিভৃতে একাকী বসে রইল ছেলেটা। এই জীবন নিয়ে তার আফসোসের শেষ নেই। সে যদি এই শেখ পরিবারে জন্মগ্রহণ না করে একটা ফকিরের ঘরেও জন্মাতো তবুও তার এতখানি আক্ষেপ থাকতো না। মনে শান্তি না থাকলে ধনসম্পদ দিয়ে কি হবে? মানসিক শান্তির উপর যে আর কিছু নেই। আরুষের খুব করে মা নামক মানুষটাকে জিজ্ঞাসা করতে মন চায়। একটা নিষ্পাপ শিশুকে পৃথিবীর আলো দেখতে দিলে খুব কি ক্ষতি হতো আম্মা? সে তো আপনার ছেলের অংশ ছিল। তাই শুরুতে গরিবের রক্তের পাশাপাশি বিত্তশালী পরিবারও রক্ত ছিল। তাহলে তাকে কিসের শাস্তি দেওয়া হলো? কিন্তু আরুষ জিজ্ঞাসা করতে পারে না। মা নামক মানুষটার প্রতি জন্ম নেওয়া আকাশ সম বিতৃষ্ণার অন্তরালে এই কথাগুলো চাপা পড়ে যায়। যার কাছে নিজের মূল্য নেই তার কাছে কি জিজ্ঞাসা করবে? মানুষ প্রশ্নবিদ্ধ তো কেবল আপনজনদের করে। কমলিকা না বললে হয়তো এত বড় সত্যটা আরুষের নিকট অজানাই থেকে যেত। চারপাশে সবে দিনের আলো ফুটতে শুরু করেছে। অন্ধকারের অস্তিত্ব খুব একটা গাঢ় নয়। গ্রামগঞ্জের মানুষ লাঙল হাতে চলেছে মাঠের দিকে। বড় একটা নদী, তরঙ্গে তার বিষাদের সুর। শীতল বাতাসে সর্বস্ব হারানোর হাহাকার। তটিনীর একুল কাঁপিয়ে দূর থেকে লঞ্চের শব্দ ভেসে আসছে। একটা আলো ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বেশিক্ষণ চেয়ে থাকা যাচ্ছে না সেদিকে। নদীর ঘাটের পাশে মানুষের ঢল নেমেছে। পুরুষের সংখ্যা নারীর 3 গুণ। সেই ঢলে দেখা যাচ্ছে কুঞ্জরিকাকে। সব সময়ের মতোই শাড়ি দ্বারা আবৃত করে রেখেছে নিজেকে। হাতে স্বল্প টাকা ছিল, তা নিয়েই জীবনে নতুন গন্তব্যে রওনা দিয়েছে। সঙ্গে কেবল একটা পুঁটলি আছে। যেখানে টুকটাক প্রয়োজনীয় কিছু আছে,
বিগত কয়েক দিনে আড়তে কাজের সময় মালিকের থেকে সুদূর নগদ ঢাকা যাওয়ার সবটা জেনে নিয়েছে কুঞ্জরিকা। আজ সেই মোতাবেক মধ্যরাতের পরে রওনা দিয়েছিল। ছোট্ট একটা শাখা নদী পেরিয়ে এই বড় নদীর ঘাটে এসে উপস্থিত হয়েছে। নাও পারাপারের পুরোটা সময় অবাধ্য চোখ দুটো বর্ষণে নামিয়ে নিজেদের সিক্ত করেছে। পাওয়া না পাওয়ার খেলায় কিসের এত মায়া? আমরা কেন পারি না মনের বিরুদ্ধে যে কিছু করতে? সব কষ্ট কেবল প্রিয়জনদের থেকেই কেন পেতে হয়? ধরনীর নিয়ম উচ্চবিত্ত আর নিম্নবিত্তদের ক্ষেত্রে ভিন্ন কেন? জাত পাত নিয়ে কেন এত ভেদাভেদ? গুঞ্জরিকা যখন একাধিক প্রশ্নের জবাব খুঁজে পেতে মরিয়া, তখন আস্তে ধীরে লঞ্চটা এসে থামলো ঘাটে। কিছু যাত্রী নামলো। এবার অপেক্ষারত যাত্রীরা লঞ্চে ওঠার জন্য তাড়াহুড়ো করে সারি ধরল। গুঞ্জরিকার অবশ্য এত তাড়া নেই, তার দেহটা কেবল যন্ত্রের ন্যায় চলছে। মন তো সেই শেখ বাড়িতে তার না হওয়া সংসারে পড়ে আছে। হঠাৎ করেই গুঞ্জরিকার স্মরণ হলো আরিকার কথা। কাঁধেই তো ছিল, অকস্মাৎ কোথায় চলে গেল? উঠতে হবে তো লঞ্চে। মনে মনে নাম নিতেই কোথা থেকে উড়ে এসে কাঁধে বসলো আরিকা পাখি। গুঞ্জন ওর দিকে চেয়ে শুধালো, কোথায় গিয়েছিস? এভাবে হুটহাট কোথায় চলে যাস? গুঞ্জরিকার কণ্ঠস্বর বড্ড মলিন শোনালো। মায়ের এমন ভাঙা ভাঙা কথাতে আরিকা চুপ রইল। মায়া ভরা চোখে ঘুমটার দিকে তাকিয়ে রইল। গুঞ্জরিকা আর বিশেষ কিছু বলল না। লঞ্চে পাড়া দিতে নিয়ে বুকটা কেমন যেন কেঁপে উঠল। মন চাইলো, লঞ্চে উঠিস না গুঞ্জ, তোর শেখ বাবুর ছায়াবিহীন জীবন এত সহজ নয় রে। ওই লাখো মানুষের বসবাসরত ঢাকাতে তুই একা টিকে থাকতে পারবি না। অপরদিকে সঙ্গে সঙ্গে মস্তিষ্ক বিরোধিতা করে বসলো। তুই যা গুঞ্জ, এত ফ্যানলা ব্যক্তিতে তোকে মানায় না। যাদের জন্য তুই সব ত্যাগ করলি, দিন শেষে তোর জন্য কি করলো তারা? কি প্রতিদান দিল? পেলি তো কেবল এক বুক দীর্ঘশ্বাস আর বিশ্বাসঘাতকতা। গুঞ্জরিকা তাচ্ছিল্য হাসলো। আবেগ যখন ধ্বংসের দ্বার প্রান্তে, প্রেম ভালোবাসা দিয়ে জীবন চলে না। একজন মানুষ বাঁচে কেবল সম্মানের মাঝে। গুঞ্জরিকা শুনলো মস্তিষ্কের কথা। কোমরে পুঁটলি আর কাঁধে আরিকাকে নিয়ে লঞ্চে উঠে দাঁড়ালো। ঠিক সেই সময়ে আরিকা বলে উঠল, বাপ্পা, বাপ্পা! গুঞ্জরিকার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। একবার পিছু ফিরে দেখলো, আর কখনো এখানে আসা হবে না। নিজের গ্রামে আর কখনো বুক ভরে শ্বাস নেওয়া হবে না। ওর ক্ষেত্রে জীবন এমন কঠিন কেন হলো? গাল বেয়ে পুনরায় বাড়িধারা নামলো। গুঞ্জরিকা বিড়বিড় করে আওড়ালো, আপনাকে ভালোবেসে শাস্তিস্বরূপ আমি দেশান্তর হলাম শেখ বাবু। আপনি ছিলেন এই নদীর ঢেউয়ের মতো, কেবল আমাকে ছুঁয়ে গেছেন, কিন্তু আমার হয়ে থাকেননি। ঘড়ির কাঁটা ঘুরে নিজের ঘাঁটি স্থাপন করেছে 7টার ঘরে। শাহরিয়ার বসে আছে ঘরের দাওয়ায়। একটু দূরে উঠোনে রান্নাঘরে রান্না করছে কমলিকা। শাহরিয়ার রান্না করা খাবার নিয়ে খালার বাড়িতে যাবে। ববিতা সাহা গেছেন বোনের বাসায়। শাহরিয়ারের খালাতো ভাই এসে নিয়ে গেছে সপ্তাহখানেক আগে। এত বড় সুখবরটা এখনো জানানোর সুযোগ হয়নি তাকে। মাকে নিয়ে আসার জন্য আজ কাজ থেকে খুব কষ্টে সময় বার করেছে শাহরিয়ার।